আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আর এই মুহূর্তে আমি আরেকবার ফেসবুক লাইভে যারা আমাদেরকে দেখছিলেন তাদের জন্য বলতে চাই, তো ওই দিন আমি আমার মতো করে এসে শুয়ে পড়লাম। আবার পরের দিন সেম ভাবে গেলাম, সেম অনুভূতি। বসলাম, মনে হতো যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তারপর পিছনে ঘুরে দেখতাম কেউ নেই। আবার যখন সামনে দেখতাম, আবার সেম মনে হতো, ফিল হতো যে হুম, হুম, পিছনে হুম। কেউ দাঁড়িয়ে আছে। জি। তা আমি ভয় পেতাম। তো খুব দ্রুত টয়লেট সেরে আমি রুমে গিয়ে বসলাম। এইভাবে আচ্ছা। ৩ দিন যখন হুম, হুম। আমি যাওয়ার পরে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম। বললাম যে, "আচ্ছা তোমাদের বাসায় এমন কিছু আছে হুম। যে আসলে জিন বা কিছু আছে যে জি, মানুষ কোনো ভয় সমস্যা পেতে আছে পারে কিনা একা, এই একা গেলে?" ধরনের ঘটনা? জি। তখন বলল যে, "আছে আমাদের বাথরুমের যেই সাইডে তুমি যাও ঠিক ওইখানেই আছে। কিন্তু সে কাউকে কখনো কোনোদিন ক্ষতি করেনি। আচ্ছা। কিন্তু আছে।" হুম, হুম, হুম। তো আমি বললাম, "তো আচ্ছা ঠিক আছে।" আমার ধারণাটা ঠিক ছিল। তো সেদিন থেকে আমি আর একাই কখনো যাইতাম না। আচ্ছা। তো তারপর একদিন রাত ৮ঃ০০ ৮:৩০ ৯:০০ র ওইদিকে হবে। হুম, হুম, হুম। তা আমি খাবার খাওয়ার পর হাতে তেল লেগে থাকলে বাথরুমে হুম, কলে হুম। গিয়ে হাতটা ধুবো। তো জি। সেই টাইমে বাথরুমটাতে টিনের চাল দেয়া ছিল। হুম, হুম, হুম। মট করে শব্দ হচ্ছে। মানে আচ্ছা। খুব সিম্পল শব্দটা হচ্ছে। মনে হচ্ছে একটা ইঁদুর গেলে কিন্তু একটা শব্দ হবে। মানে দ্রুত হ্যাঁ। হেঁটে যাচ্ছে। জি, জি, বিড়াল জি। আসলেও একটা ওজনের শব্দ হ্যাঁ। হবে।
কিন্তু কেউ যদি নখ দিয়ে বিশেষ কোনো যে এখানে একটা টিপ দিচ্ছে ওইখানে একটা টিপ দিয়ে মটমট করে টিনের চালটা শব্দ জি, জি, জি। হচ্ছে, খুব আস্তে কিন্তু আমি তখন ডাক দিলাম, এই তাড়াতাড়ি আসো তো, এই দেখো চালে এমন একটা শব্দ হচ্ছে, এটা কিন্তু বিড়াল বা ইঁদুর বা কিছু একটা দাবে এরকম কিন্তু শব্দ না, মনে হচ্ছে কেউ ডাবা দিচ্ছে। এই কথা বলা থাম করে একটা চালের মধ্যে একটা সুপারি আছে না, এত জোরে গতিতে পড়লো। তাই আমি বললাম দেখো, এই যে আমি তোমাকে বলার সঙ্গে সঙ্গে এটা পড়লো। একটা গাছের সুপারি নর্মালি ছিঁড়ে পড়লে তার পড়ার গতি থাকবে, আর কেউ যদি এটা ছিঁড়ে জোরে ঢিল দিয়ে ফেলে দেয় সেটার গতিটা আলাদা থাকবে। তারপর থেকে আমি অবশ্য একাই, কখন আমি এখনো টয়লেটে যাই না, কেউ গেলে আমি দাঁড়িয়ে রাখি। এরপরে আমি আসবো হচ্ছে আমার এক কাকু, আচ্ছা ওই বাসায় ওই বাথরুমের পিছনে টিনের একটা বেড়া আছে, ওইখানে আবার দরজাও আছে, ওই পিছনে গাছপালা আছে তো একটু জঙ্গল টাইপের, সেখানে তারা মাঝে মধ্যে যায় আর কি, তাদের নিজস্ব জায়গা তো। হ্যাঁ তা আমার কাকু যখন ওখানে একটু প্রস্রাব করার জন্য গিয়েছে, সে ওখানে যখন প্রস্রাব করে তো দেখে বাঁশ কাটার শব্দ হচ্ছে। জ্যোৎস্না রাত ছিল ওই দিন, বাঁশ কাটার শব্দ হচ্ছে, যে কেউ যে দা দিয়ে বাঁশ কাটে সেই শব্দটা হচ্ছে। যেখানে উনি বসে আছে তার কয়েক হাত দূরেই বাঁশ কাটার শব্দ, 2-3 হাত দূরেই বাঁশ কাটার শব্দ, তার সামনে পেয়ে একটা বাঁশ ছিল। শব্দটা হওয়ার পরে সে যখন একটু ভালো করে দেখার চেষ্টা করছে, তো দেখার চেষ্টাটা যখন করতেছে সেই মুহূর্তে শুধু বলছে কে রে বাঁশ কাটে, মাথার কাছে একটা বাঁশ ছিল, সেই বাঁশটা এমন ভাবে মনে হলো যে বাঁশটা একটু ভাঙলো, ভেঙে তার গায়ে ওই বড় বাঁশটা আছে না, এমন এক ডাং দিছে যে মাথার এই সাইডে ঘাড়ে। সে সেই মুহূর্তে চিৎকার দিয়ে তো একদম তার লুঙ্গি জামা কাপড় প্রস্রাব দিয়ে তো একাকার, চিৎকার করে যখন বাসায় ঢুকলো, তো সবাই তখন 10-12 জন 15-20 জন যখন গেল খোঁজার জন্য কি হয়েছে, গিয়ে দেখে বাঁশও কেউ কাটেনি, বাঁশ কোনো ভাঙাও নেই, তাকে যে মারছে এরকম পাতাও নড়তেছে, সব একদম আগের মতো ঠান্ডা। এটা একটা গেল। তো আমার শাশুড়ি সেম ভাবে একদিন বাসায় একাই ছিল, কেউ ছিল না বাসায়, রাতে একাই ছিল। আচ্ছা, তো একাই থাকার পরে সে ওই জানালাটার কাছে এসে নক করতেছে, নক করে তার ছেলের কণ্ঠ দিয়ে বলতেছে, আম্মু একটু দরজাটা খুলো, আমি আসছি, তুমি দরজাটা খুলো, ঘরে ঢুকো। সে শব্দটা কিন্তু শুনলো, আবার জানালা নক করতেছে, আম্মু কি হলো, খুলতেছে না কেন? আমার শাশুড়ি তো টের পাইছে যে এটা যেমন তেমন কিছু না, সে কোনো কথা বলে চুপচাপ আছে। কিছুক্ষণ পরে দেখে তার বারান্দাটা আছে না, ঝাড়ু দিয়ে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছে আর আচ্ছা শব্দ হচ্ছে নিরিবিলি রাত 2টা-3টার দিকে, যে ঘটনা কিছু একটা শব্দ হলে কিন্তু একটু ভৌতিক টাইপের লাগে। উনি স্পষ্ট টের পাচ্ছে যে বারান্দায় কেউ হাঁটতেছে এবং ঝাড়ু দিচ্ছে। আচ্ছা, এটা ওই দিন গেল, সে এইভাবে 3-4 দিন ফেস করছে। আমার আরেক কাকু, উনি যখন রাত 2টা থেকে 3টার দিকে বাথরুমে যাবে, তো বাথরুমে উঠলো, ওঠার পরে যখন কাজ করতে আসছে দেখে বাথরুমের ভিতরে নালো 7-8 জন প্রচুর মারামারি করতেছে, ধস্তাধস্তি, এই ওকে ধাক্কাচ্ছে, ওকে ধাক্কাচ্ছে, তারপর টেপের কল ছাড়া প্রচুর লড়াই চলতেছে। সে তো ভয়ে যাচ্ছে না, তারপরও সাহস করে দরজা খোলার সঙ্গে থেকে সব ঠিক। আচ্ছা, বাড়ি থেকে ওনার মনে হচ্ছিল যে প্রচন্ড ঝড় তুফান হচ্ছে, খুব ভাঙাচোরা শব্দ, মারামারি হচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, কিন্তু যখন উনি গেলেন এবং দেখলেন সেখানে সবকিছু স্বাভাবিক ছিল। সব স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, এভাবে উনি প্রায় ফেস করে ওই জিনিসটা। তারপর এখনো ঘটে, সবসময় কিছু না কিছু সেখানে ঘটে। আমার ফুপু ওখানে ছোট থেকে বড় হয়েছে, নিজের বাসা, কোনোদিন ভয় পায়নি। একদিন হঠাৎ যে 1 বছর 2 বছর 1.5 বছর হবে, আচ্ছা, উনি ওই ওনাদের বাথরুমটা বের হয়ে বারান্দা দিয়ে আর কি আরেকটা রুমের মাঝখানে আর কি বাইরে ঢুকতে হয়। যখন বাথরুমে যাচ্ছে, যাওয়ার পরে দেখে বাথরুমের পাশে বাইর সাইডে কেউ যেন ঘুংরু, পায়ে ঘুংরু করে ঝাপাঝাপি গুলো যে সাউন্ডটা হয়, ছিনঝি ছিনঝি, আচ্ছা আচ্ছা, সেই ঘুংরু সাউন্ডটা হচ্ছে। ওকে, সেই ঘুংরু সাউন্ডটা সে না হলো 3-4 মিনিট ফেস করলো। করার পরে সে অবশ্য প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে বাসায় ঢুকছে।
ঢোকার পরে আশেপাশে যখন চেক করলো, সবাই বের হলো, কোনো কিছু আপনি দেখলো না। তারপরের দিন আমার দাদু ভাই বের হয়েছে, হুম উনি সেম ভাবে আওয়াজ পাইছে, ওনার একটু সাহস বেশি। হুম হুম, উনি করলো কি, ওনার কাছে, উনি তো একটু দোয়া কালাম ভালো জানে, ওনার এই ব্যাপারে একটু অভিজ্ঞতা আছে বেশ কয়েকটা, অনেক। তো উনি করলো কি, একটা লাঠি, সেই লাঠিটা নাকি সঙ্গে থাকলে দূরে থাকে, মানে এরকম খারাপ জিনিস যেগুলো থাকে দূরে থাকে। তো উনি ওই লাঠিটা হাতে, উনি প্রচন্ড সাহস, উনি রাত 2টা-3টার দিকে পরের দিন উনিও সাউন্ডটা পাইছে, ঘুম দেখতেছে বাসার এই মাথা থেকে আরেক মাথায় ছিনছিন করে যাচ্ছে, ছিনছিন করে আসছে। আচ্ছা আচ্ছা, উনি সাহস করে বের হয়েছে, কাউকেই জানায়নি। হুম হুম হুম, পিছন সাইডে গিয়ে পুরা জায়গাটা তন্ন তন্ন করছে, আর কাউকে পায়নি। আবার ঘরে ঢুকে আবার সাউন্ড, আচ্ছা, আবার বের হয়। পরে তো চিল্লাচিল্লি করছে, কে রে, সামনে আসো, সাহস থাকলে আমি দেখে নিব তাকে, বললো। যাক, ওই দিন আর কিছু পাইনি। তো আমার ওই দাদু ভাইয়ের সঙ্গে আরো বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। একটা আমার খেয়াল আছে আরো ভালোভাবে, মানে সে এই যে এই ঘটনার সাথে রিলেটেড? এই ঘটনার সঙ্গে না, এটা ওই এলাকায় বাই সাইড, আচ্ছা আচ্ছা, মানে জি, এলাকার পাশে আর কি। হুম হুম তো উনি যখন ওনার বয়স কম ছিল, দেখা যায় 30 বছর 35 বছর বয়স ছিল, তখন উনি রাজনীতি করতো। তো জি, তো সাদুল্লাপুরে যখন রাজনীতির মিটিং হতো বা এটা হতো, তো বাসায় ঢুকতে ঢুকতে 12টা, 1টা, 2টা, 3টাও বাজে কখন, আচ্ছা, বেশিরভাগ বাইরে আড্ডা দিত। হুম হুম, তো একদিন এরকম রাত 2:30, 3টা, 2টা থেকে 2:30 হবে, হুম হুম হুম, উনি মাটির রাস্তা তো, গ্রাম, তখন তো আরো গ্রাম ছিল। জি, তো ওই রাত মানে তো গভীর রাত, মানে ওখানে যদি একটা ইটের টুকরাও পড়ে, তারপর সেই সাউন্ড বোঝা যাবে যে কি যাচ্ছে। হ্যাঁ, ওনাদের একটা নিজস্ব স্কুল আছে এখানে, হাই স্কুল। তো ওনাদের নিজেদের দেয়া স্কুলটা, তো হঠাৎ দেখে একটা মেয়ে, মানে আউলা ঝাউলা চুল, হুম একটু ময়লা টাইপের। তো দেখলো ওখানে ওই স্কুল রুমের ওইখানে হুম, ঢুকতে দেখলো। আচ্ছা, তো উনি বললো যে কে এটা, যে স্কুল রুমে ঢুকলো, ভাবছে যে চোর হতে পারে, যে যদি স্কুলের ব্রেঞ্চ বা এইসব কিছু যদি চুরি চুরি করে, জি, তো ওনার সাহস পর্যন্ত, উনি ওগুলো ভয় পায় না। তো এখন উনি ওই স্কুল রুমের ভিতরে অন্ধকার, কোনো লাইট ছিল না, কারেন্ট ছিল না। হুম, উনি রুমগুলো এক এক করে চেক করতেছে, দেখে কেউ নেই রুমের ভিতর। আচ্ছা, উনি তো একটু ভয় পাইছে, কি ব্যাপার, দেখলাম ঢুকতে, এখনো কেউ নাই। তার বলতে, কে রে রুমে ঢুকছে এখানে, হুম হুম হুম, দেখে কোনো সাউন্ড নেই। প্রতিটা রুম খোঁজার পরে একটা আতঙ্ক লাগে, কিন্তু আতঙ্ক সৃষ্টি হয় যে কি রে, আমি জি। দেখলাম রুমে ঢুকলো, এখান থেকে বের হওয়ার রাস্তা নেই, হুম হুম, অথচ এই রুম থেকে গেল কোথায়। আসলে, প্রতিটা রুম তাও সাহস করে খুঁজলো, খোঁজার পরে উনি খুব দ্রুত ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলো। হুম হুম হুম, রুম থেকে বের হয়ে দেখে যাচ্ছে, এই 10-12 পা এগিয়ে যেতে দেখে সামনে ওই মেয়েটা দাঁড়ায় আছে। হুম, ওনার তো আরো ভয় ধরলো, কি ব্যাপার এইখানে। তারপরে সাহস করে তারপরও তাকে ধরবে, যে সে তাকে ধরবে যে কে ইনি। হুম, উনি পিছিয়ে যাচ্ছে, "এই কে রে, দাঁড়াও, হুম, কে ওখানে দাঁড়াও, তুমি এত রাত্রে এখানে কি করো?" হুম, সে হাঁটা ধরলো। তো উনি এত স্পিডে হাঁটতেছে, কিন্তু সে কিন্তু নর্মালি হাঁটতেছে, যে মেয়েটাকে ধরতে যাচ্ছে হুম, হুম, নর্মালি হাঁটতেছে, কিন্তু ইনি এত জোরে যাচ্ছে, কিন্তু তার কাছে যেতে পারতেছে না। জি, একটা ডিস্টেন্স থেকেই যাচ্ছে। হুম হুম হুম, তো যাতে যাতে ওনাদের বাসার যে মোড়টা আসে, মানে হুম। দেখা যায় যে মোড়ে আসলে ওনাদের বাড়ির দিকে একটা রাস্তা কিন্তু একটা সোজা, ওই মেয়েটা করছে কি, আউলা ঝাউলা চুল, মুখটা আগেই দেখেনি, অনেক বিকৃতি টাইপের চেহারা ছিল, সেটা পরে দেখেছে। হুম হুম, উনি সামনে যেতে যেতেই দেখে ওনার বাসার মোড়টা পার হয়েছে, কিন্তু ওনাকে আর ধরতে পারতেছে না। জি, তারপর উনি একটা বুদ্ধি খাটে দেখলো, পায়ের গোড়ার দিকে তাকাইছে। হুম হুম হুম, পায়ের গোড়ার দিকে তাকানোর পরে দেখে পায়ের গোড়া আর মাটিতে নেই। ওনার তো মানে ভয়ে কলজা মানে এমন শুকায় গেছে যে, জি, মানে ওনার গায়ে শক্তি নেই। উনি কিন্তু মনের দিক থেকে দুর্বল হয়েছে, কিন্তু উপরে বোঝাচ্ছে না সে দুর্বল, মানে ভিতরে তো অনেক ভেঙে পড়ছে আর কি। জি, তো ওই যে ওই একটা মেয়ের রূপ নিয়ে যে আসছে সামনে যে আছে, সেটা উনি টের পাইছে যে এটা ভৌতিক কিছু, যে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। আচ্ছা, তারপরে সে বুদ্ধি খাটিয়ে আর আগায়নি। সে যখনই পায়ের গোড়ার দিকে দেখছে, দেখার সঙ্গে সে স্টপ, সে আস্তে আস্তে পিছনের দিকে আসছে। আসার পরে সে যখন বাসার দিকে ব্যাক করছে, জি, তখনই ওই যে ওখানে দাঁড়াই ছিল, যে পেতনি না ভূত বা জিন টাইপের, খারাপ জিন টাইপের ছিল, সে তখন বলতিছে যে আজকে তুই বেঁচে গেলি,
হুম। তুই যদি আর একটু আসতি বা তোর সঙ্গে যদি ওই চাকুটা না থাকতো, মানে ওনার সঙ্গে ছোট একটা চাকু ছিল, মানে আচ্ছা, একটু আচ্ছা। নিজের সেফটির জন্য ছোট লোহার জাতীয় একটা চাকু জি। ছিল। তো বললো ওই জিনিসটা যদি তোর সঙ্গে না থাকতো তাহলে তোকে আজকে কেউ বাঁচাতে পারতো না, হুম। তোকে আমি মেরেই ফেলতাম। ওকে। তো এই কথা শোনার পরে উনি কোনো উত্তর দেয়নি, উনি মানে দেখা জোরে হাঁটতে হাঁটতে পরে দৌড় দিয়ে বাসায় ঢুকছে আর কি। আচ্ছা। এই গেল ওনার একটা হুম, হুম। ঘটনা। জি। মানে এর পরবর্তীতে এই রিলেটেড আর কোনো ঘটনা ঘটেনি ওনার সঙ্গে? যে এই যে উনি সামনে যে ভয়ানক একটা দৃশ্য দেখলেন, মানে তার পরবর্তীতে ওনার আর কোনো সমস্যা হয়নি এরপরে? হ্যাঁ, 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 হয়েছে তো। মানে এটার সঙ্গে সম্পর্কিত? হ্যাঁ, সে যে ওই উনি যে সেদিন তাকে ডিস্টার্ব করলো, হ্যাঁ, হ্যাঁ। তার কাছে মনে হচ্ছে যে সে তাকে ডিস্টার্ব করেছে। সে আচ্ছা। তো তার পিছ ছাড়বে না। হুম, হুম, হুম। তার ক্ষতি করার তো চেষ্টাই করবে। জি। তো এরকম আরো বেশ কয়েকদিন তার পিছু নিয়েছিল। কিন্তু আমার দাদু ভাই দোয়া কালাম যা আছে, উনি নিজেও একজন ওই সবকিছু ঝাড়ফুঁক করতে পারে তো, তাকে সহজে ক্ষতি করতে পারেনি। তাই আচ্ছা, সবকিছু আচ্ছা। সেফটি তার সঙ্গেই রাখে। যেমন আরো একদিন ওনার পিছু নিয়েছিল, জি। ওনার ক্ষতি করবে। সেদিন মানে প্রায় ওই মানে মরতে বেঁচে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা। সেদিন তো তাকে এমন একটা মায়াজালে ফালাইছে এরকম যে সে যাবে তার রাস্তায়, কিন্তু সে তার রাস্তা খুঁজে পাচ্ছে না। হুম, হুম, হুম। সে যাবে তার রাস্তা, কিন্তু তার রাস্তা খুঁজে পাচ্ছে না। সে আচ্ছা। তার রাস্তাও কিন্তু সামনে দেখলো, দেখার পরে সে যাচ্ছে উল্টা রাস্তায়, আবার ঘুরে ফিরে দেখা যাচ্ছে ওইখানে আসছে। সে জি। এত চক্কর দিচ্ছে, হুম, হুম, হুম। 2 থেকে 3 ঘন্টা তার ওইখানে কেটে গেল, কিন্তু আচ্ছা, সে আচ্ছা। বুঝতে পারেনি যে সে ওখানে 2-3 ঘন্টা কাটানো। সে পরে ঘড়ি দেখে যে হচ্ছে ঘড়িতে ভাবছে যে সে 5-6 মিনিট গেছে, হুম, হুম। কিন্তু পরে দেখ ভোরের আজান দিচ্ছে। ভোরের আজান দিচ্ছে, তখন আর ওই জিনিসটা কেটে গেছে। মানে ও তার আচ্ছা, ক্ষতি আচ্ছা। করতে পারে। তার একটাই কি, সে রাস্তা দিয়ে আসার সময় একটু দোয়া পড়ে, তারপর তার সঙ্গে ওই লোহার জিনিসটা থাকে। এই জিনিসটা সে অল টাইমে রাখে, মানে দেখা যায় নিজের সেফটির জন্য। রাজনীতি করতো বা এরকম ছেলেপেলেরা একটু জি, জি, রাখতো, জি। সেই হিসাবে ছিল। এরকম তো বেশ, মানে আমাদের ওই সাইডে যারা ছিল হুম, তাদের সঙ্গে প্রতিনিয়তই, হুম, হুম। যেমন এই 2-3 মাস আগের ঘটনা, আচ্ছা। আমার দাদি কিন্তু বাসায় একাই থাকে। তার ছেলের বাসা, হুম, ওই বাসা একতলা ছাদ পিটানো বাসা, গ্রামেই। হুম, হুম, হুম। চারপাশে জমি, জি। মানে পাশে পুকুর আছে, জমি আছে, পাশে ঝাড় আছে। হুম, হুম, হুম। মানে এক কথায় পুরা যে ভৌতিক একটা পরিবেশ, হুম, হুম। সেই পরিবেশে থাকে, মানে পরিবেশে থাকে। আচ্ছা, আচ্ছা। তো এখন তার অনেক সাহস, সে এসব ভয় পায় না। হুম। সে কিন্তু প্রতি রাতেই তাকে কেউ না কেউ ডাকে। হুম। যেমন সেদিন একটু ভয় পেয়েছিল জি। যে তাকে কে যেন ডাকতেছে, প্রচুর ডাকতেছে। ওনার আচ্ছা। নাম ধরে শুধু ডাকতে, আয় একটু বাইরে আয়, একটু হুম। বাইরে আয়, তোর সাথে কথা আছে। মানে ওনার পরিচিত একজনের নাম ধরে, মানে ওই কণ্ঠ নিয়ে ডাকতেছে। সেদিন উনি প্রচুর ভয় পাইছে। পরে আমরা তো একটু মজাও করেছি যে দাদি নাকি ভয় পাচ্ছেন, হুম। আপনারা অনেক সাহসী এ করে আচ্ছা, বলতেছেন। আচ্ছা। জি। তো উনি বললো যে আমি তো ভয় পাই না, কিন্তু ওই টাইমে তো একটু মানে দেখা যাচ্ছে হঠাৎ কেউ যে গভীর রাতে ডাকে, নিজেরও তো একটা জীবনের নিরাপত্তার ব্যাপার আছে। জি, জি, জি। আসলে। যদি সে ভৌতিক কিছু না, যদি ডাকাত হয়, চোর হয়, হুম, হুম। তার তো একটা ক্ষতি করতে পারে। জি, এই right. কারণে আর কি। ওকে, ওকে। অনেক ধন্যবাদ আলিফ ভাই। আপনার কাছে আবারও আমরা ফিরবো। খুব চমৎকার কিছু ঘটনা আপনার থেকে আমরা শুনছিলাম। বেশ ভালো লাগছিল। এরকম শীতের রাতে বিশেষভাবে জমে ওঠে এইসব ভৌতিক গল্পগুলো। জানি না এখন আপনাদের যে যেখান থেকে শুনছেন আপনারা এইসব বিষয় অনুভব করেন কিনা? যেমন আগে এমন একটা সময় ছিল যে ছোট নাতি-নাতনিরা যদি থাকতো, দাদা-দাদি বা নানা-নানি তারা এরকম ভৌতিক ঘটনাগুলো শোনাতো। তো আমারও শোনা, আমিও কখনো এরকম এক্সপেরিয়েন্স হয়নি। আমি খুব কম যাওয়া হয় আমার নানু বাসায় এখন। তবে ছোটবেলায় আমি আমার নানির কাছ থেকে প্রচুর ভৌতিক ঘটনা শুনতাম এবং অনেক ধরনের ঘটনা শুনতাম। আপনারা কেউ এরকম ঘটনা এখনো শোনেন কিনা আমাকে লিখে জানাতে পারেন। এই মুহূর্তে ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছেন অনেকগুলো শ্রোতা। দেখতে পাচ্ছি সাগর রহমান লিখেছেন আমাদেরকে লিখেছিলেন খন্দকার আশিক ভাইয়া কেমন আছেন? আমি আচ্ছা লিখেছেন আমাদেরকে নয়ন সরকার কেমন আছেন? আচ্ছা, সবাই ভালো মন্দ জিজ্ঞেস করেছেন। আমি ভালো আছি, বাট তারপর একটু অসুস্থ। দক্ষিণ ঘাগোয়া তালতলা খেয়াঘাট থেকে শুনছেন আমাদেরকে সাগর রহমান। চন্দিয়া থেকে আমাদের সাথে ছিলেন নয়ন সরকার। আলিফ মন্ডল ছিলেন, আমাদেরকে লিখেছিলেন। সাব্বির হোসেন যুক্ত হয়ে গেলাম আবারও, ধন্যবাদ। লিখেছেন আমাদেরকে কামাল হোসেন কেমন আছেন? অনেক ভালো আছি।
সাথে আছি ভাইয়া লিখেছেন গন্তব্যহীন ইচ্ছেহীন গন্তব্য। আপনার নামটি জানাবেন। গাইবান্ধা থেকে আমাদের সাথে ছিলেন ডিসি অফিসের ওখানে থেকে আলিফ মণ্ডল লিখেছেন আমাদেরকে খাদিমুল বাশার, লিখেছিলেন আমাদেরকে আর জে হামিদুল ইসলাম সাতক্ষীরা থেকে শুনছি ভাইয়া রেডিও নলতা 99.2 FM থেকে। অনেক অনেক ভালোবাসা রইল হামিদুল ভাই, যুক্ত হয়েছেন রেডিও নলতা থেকে। অনেক ভালো লাগছে আপনাকে সাথে পেয়ে। মাহবুর শেখ ছিলেন আমাদের সাথে, লিখেছেন আমাদেরকে সাদাফ আল মুহতাসিম সামি। আমরা বরাবরের মতো যুক্ত হয়ে গেলাম রেডিও সারাবেলার নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান এবং আমার একমাত্র পছন্দের প্রোগ্রাম শুনতে। অনেক অনেক ধন্যবাদ সাদাফ আল মুহতাসিম সামি। লিখেছেন আমাদেরকে জেটি জিহাদ, বরাবরের মতো যুক্ত হলাম মিয়ার বাজার থেকে। লিখেছেন আমাদেরকে বাটিকামার থেকে কামাল হোসেন, আমাদেরকে লিখেছিলেন আলিফ মণ্ডল আবারও ভাইয়া ভয় লাগছে। লিখেছেন আমাদেরকে রবিউল হাসান ভাইয়া, যুক্ত হলাম সুন্দর জাহান মোড় থেকে। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। লিখেছেন আমাদেরকে আওয়াজটা ভয় পাওয়ার মতো, নয়ন সরকার লিখেছেন। সামিউল ইসলাম লিখেছেন আজকে প্রথম উনি লাইভ দেখছেন আমাদেরকে। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন প্রথম প্রহর, আমাদের সাথে আবু সাইদ ছিলেন। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া। লিখেছেন সোহাগ মিয়া, আজকে প্রথম লাইভ দেখছি। প্রিন্সেস অনন্যা ছিলেন আমাদের সাথে ছিলেন নিস্তব্ধ শহর। লিখেছেন জাহিদুল ইসলাম বরকত ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বরকত ভাই, আছি ভালো, আপনি কেমন আছেন জানাবেন। আর অনেকক্ষণ পরে যুক্ত হয়েছেন, সাথে থাকবেন আমার বিশ্বাস। সাবিকুল নাহার আনিকা ছিলেন আমাদের সাথে, লিখেছেন আমাদেরকে সাকিবুল হাসান তুলসীঘাট থেকে। ভয় লাগছে মাহবুব শেখ লিখেছেন। অনেক দেরিতে যুক্ত হয়েছেন খন্দকার মেহেদী হাসান মানুষ, এটি উনি আমাদেরকে জানিয়েছেন। এরপর লিখেছেন ঢাকা থেকে শুনছি, ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। মোহাম্মদ আবু সাইদ, যুক্ত হলাম বরকতপুর থেকে। বরাবরের মতো যুক্ত হয়ে গেলাম রেডিও সারাবেলার নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান। আচ্ছা, ওনার একমাত্র পছন্দের অনুষ্ঠান লিখেছেন উনিও। আমাদের সাথে ছিলেন হাসানুর আহমেদ, লিখেছেন আমাদেরকে আয়ুব প্রধান, অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান। লিখেছেন আমাদেরকে আর যে হৃদয়, রানীগঞ্জ চিলমারি কুড়িগ্রাম থেকে, ভালো লাগছে, চালিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ। লিখেছেন আমাদেরকে বোয়ালি থেকে, সেই সাথে আরও অনেকেই ছিলেন। মিজানুর রহমান লিখেছেন, আচ্ছা ওকে, আমাদের সাথেই আছেন উনি, এমনটি জানিয়েছেন। পোড়াবাড়ি মোড় থেকে ছিলেন আমাদের সাথে হাসানুর, অনেক ভয় লাগছে। আবদুল্লাহ ছিলেন রাজশাহী থেকে। রাজশাহীর একটি ছোট ঘটনা রয়েছে আমার কাছে। আমার গলার অবস্থা যদিও ভালো না, যদি একটু স্বস্তি পাই তাহলে অবশ্যই আজকে পড়ে শোনাবো আপনাদের। সাগর রহমান ছিলেন শেষ পর্যন্ত সাথে আছি। মিরাজ লিখেছেন আমাদেরকে রামচন্দ্রপুর থেকে। লিখেছেন আমাদেরকে মন্তাসির রহমান ঢাকা থেকে। মন্তাসির কেমন আছো জানিও। লিখেছেন শাহেদ রাতুল ভাই, লিখেছেন আমাদেরকে কুমেদপুর থেকে। আচ্ছা, আমাদের সাথে ছিলেন সাইদ ইসলাম আবারও, আমাদের সাথে মুজাহিদ ইসলাম ছিলেন বগুড়া থেকে। লিখেছেন আরও অনেকেই। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কমিয়ে দিন আসলে। লিখেছেন আমাদেরকে পার্থ কুমার চাকি, অনেকদিন পর লাইভে অ্যাড হলাম। খন্দকার মোহাম্মদ সোহাগ, আচ্ছা লিখেছেন খন্দকার মোহাম্মদ সোহাগ, সাথে থাকবেন। লিখেছেন আমাদেরকে মুন্সিপাড়া থেকে মাসুম। পাপ্পু শেখ ভাই ছিলেন আমাদের সাথে। রাফি মল্লিক ছিলেন আমাদের সাথে। সেই সাথে আচ্ছা জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন ভাই দুপুরে খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই যুক্ত হতে দেরি হয়ে গেছে। আচ্ছা, যারা বুঝতে পারছেন না বরকত ভাইয়ের কমেন্টে, উনি ইতালিতে আছেন, এই জন্য আসলে সময়ের এতটা গ্যাপ আমাদের মাঝে। সেই সাথে যারা যারা যুক্ত হতে থাকুন। আমি আপনাদের কথাবার্তাগুলোতে আবারও ফিরব এবং আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে যদি এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে যেটি আপনি রেডিও সারাবেলায় এসে শেয়ার করতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর যারা স্টুডিওতে আসতে পারবেন না কিন্তু আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। আর এই মুহূর্তে আমার কাছে ছোট্ট একটি মেইল রয়েছে। যদিও আমার গলার অবস্থা খুব একটা ভালো না, এই জন্য একটু কষ্ট হচ্ছে কথা বলতে। তারপরও আমি, যেহেতু আপনারা অনেক কষ্ট করে লিখে পাঠিয়েছেন, অনেক সময় নিয়ে, অনেক সময় ব্যয় হয়েছে আপনাদের প্রতি সম্মান রেখে আমি এই ছোট ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি যেভাবে আমাকে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ভয়ের শুরু এখানে।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 1987 সালের শীতের এক গভীর রাত, রাজশাহী শহরের এক তরুণ শিক্ষক মিজানুর রহমান রাতে পদ্মা নদীর ধারের রাস্তা ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। নদীর পাশ দিয়ে যেতে যেতে তিনি হঠাৎ লক্ষ্য করলেন রাস্তার ধারে এক নারী দাঁড়িয়ে আছেন। দূর থেকে দেখে মনে হচ্ছিল তিনি হয়তো নদীর পাড়ে গিয়েছিলেন আর ফেরার পথে বিপদে পড়েছেন। দূর থেকে দেখে এমনটি মনে হচ্ছিল মিজানুরের। মিজান তখন সাইকেল থামিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি ঠিক আছেন? কোথায় যাবেন? নারীর মাথা নিচু করে মৃদু স্বরে বললেন, আমাকে শুধু রাস্তাটা পার করে দিন, খুব ভয় লাগছে। মিজান তাকে দেখে কিছুটা বিভ্রান্ত হলেন। এমন নিঃসঙ্গ স্থানে এই সময় কেউ কেন দাঁড়িয়ে থাকবে? ব্যাপারটা অস্বাভাবিক মনে হলেও মানবিক কারণে তিনি রাজি হলেন। রাস্তার নির্দিষ্ট জায়গা পার করার পর মিজান তাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কি কাছেই? নারীটি কিছু বললেন না, বরং চুপচাপ রাস্তার ধারের গাছপালার দিকে ইশারা করলেন। কৌতূহলী হয়ে মিজান তার সাইকেল নিয়ে কিছুটা সামনে এগিয়ে গেলেন। এর কিছুক্ষণ পর হঠাৎ পেছনে ফিরে তাকিয়ে দেখেন নারীটি সেখানে আর নেই। পুরো এলাকাটা একদম জনমানব শূন্য। এমন দৃশ্য দেখে মিজানের গায়ে যেন কাঁপন ধরে গেল, কিন্তু তিনি সাহস করে একটু এগিয়ে গিয়ে দেখার সিদ্ধান্ত নেন। সামনের দিকে কয়েক কদম হাঁটার পর মিজান আবিষ্কার করলেন একটি পুরনো কবর। কবরের পাশে পড়েছিল ছেঁড়া একটা শাড়ি আর একটা শিশুর খেলনা। মিজান হতভম্ব হয়ে ফিরে আসতে চাইলেন, কিন্তু তার মনে হলো তার পেছনে কারো নিঃশ্বাস পড়ছে। তাই ভয়ে আর পেছনে তাকানোর সাহস পাচ্ছিলেন না, কিন্তু নিঃশ্বাসের শব্দ ক্রমেই তার কানের কাছে স্পষ্ট হচ্ছিল। হঠাৎ একটি শীতল বাতাসের ঝাপটা মিজানকে ঘিরে ধরল। সেই সঙ্গে তিনি স্পষ্ট শুনতে পান একটি চাপা কান্নার শব্দ। তিনি ভয় পেয়ে সাইকেল নিয়ে ছুটে বাড়ি ফিরে আসেন। পরের দিন সকালে গ্রামের এক বৃদ্ধ ব্যক্তির কাছে তিনি তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি বললেন। এই কবরটি একসময় গ্রামের এক বিধবা নারীর ছিল, যিনি সন্তান সহ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। এরপর থেকে মাঝে মধ্যেই রাতে লোকজন ওই এলাকায় একটি কান্নার আওয়াজ শুনতে পায়। কেউ কেউ নাকি সেই নারী অবয়বটিকে দেখেও ফেলেছিলেন। এই ছিল ঘটনা। মিজান সেদিনের পর থেকে আর কখনো পদ্মা নদীর সেই রাস্তায় রাতের বেলা যায়নি। জাহিদ হাসান, রাজশাহী। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। থ্যাংক ইউ সো মাচ। জাহিদ হাসান আমাদেরকে রাজশাহী থেকে ঘটনাটি পাঠিয়েছিলেন। জানি না এই মুহূর্তে আমাদেরকে শুনছেন কিনা জাহিদ। ঘটনাটি আরো বিস্তারিত বা এর পরবর্তীতে যদি আরো কারোর সঙ্গে এই সেম ঘটনা হয়ে থাকে বা এই রিলেটেড আর কিছু ঘটনা হয়ে থাকে আমাদেরকে লিখে পাঠাবেন, এবং ওই জায়গাটির বর্তমান অবস্থা কী রকম বা কেমন হয়েছে জায়গাটি সেই সম্পর্কে যদি কিছু বলতেন। যেহেতু আপনি ঘটনাটা লিখেছেন 1987 সালের, বর্তমান অবস্থা কীরকম আপনি যদি আমাদেরকে জানাতেন পরবর্তীতে যদি সময় হয় আপনার লেখার, অবশ্যই আমি অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী ঘটনার। সোহাগ লিখেছেন আমাদেরকে কুমেদপুর থেকে, ছিলেন আমাদের সাথে পূর্ব রাধাকৃষ্ণপুর থেকে শাহেদ ইসলাম, এবং যে সকল শ্রোতা বন্ধুরা আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই এই ছোট্ট ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে, বা এই ধরনের ঘটনা যদি আপনার কাছেও থেকে থাকে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদেরকে লিখেছিলেন স্বপন আহমেদ গাইবান্ধা পুলিশ লাইন থেকে। সামনে একটার লিখেছেন আমাদেরকে, ওনার নাকি একটু
ভয় লাগছে না। সাথে ছিলেন আমাদের নাজমুস সাকিব, আমি আছি ভাইয়া। ঢাকা শিরে বাংলা নগর থেকে শুনছেন রিজওয়ান আকন্দ হৃদয়। আমাদের সাথে ছিলেন রাফিদ, আপনার দেখলাম রিক্সার উপর বসে আছেন। আচ্ছা, কবে দেখেছেন? লিখেছেন আমাদেরকে মাহমুদ আক্তার ভাই, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, শেষ পর্যন্ত সাথে আছি ইনশাল্লাহ। আচ্ছা, নাজমুস সাকিব ভাই লিখেছেন ওনার কাছে এরকম ঘটনা রয়েছে। মনোহরপুর থেকে ছিলেন আমাদের সাথে আয়ুব প্রধান। আমাদেরকে আজকে বেশ কিছু ছদ্মনাম ব্যবহার করে মানুষ আমাদেরকে শুনছেন। নামগুলো বেশ উদ্ভট, আসলে আমার বলতে ইচ্ছে করছে না, এই জন্য নামটি উচ্চারণ করলাম না। উনি লিখেছেন ভাইয়া আমি আবার যুক্ত হলাম, সাথে থাকবেন। লিখেছেন আমাদেরকে আর জে জামিদ ভাইয়া, বরাবরের মতো যুক্ত হলাম মিয়ার বাজার ত্রিসীমা থেকে। লিখেছেন আমাদেরকে আবু তাহের মিয়া, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। মিয়ার বাজার থেকে আরও একজন শুনছেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু কমিয়ে দিলে ভালো হয়, আসলে কিছুক্ষণ আগে জানালে ভালো হতো। আমি আসলে এখান থেকে বুঝতে পারছি না এই মুহূর্তে, কারণ হেডফোনটা নেই সাথে। লিখেছেন আমাদেরকে শুনছি মালয়েশিয়া থেকে, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে। আজিজুল ইসলাম লিখেছেন আমাদেরকে সাব্বির হোসেন, অনেক ভালো লাগছে। আতিক হাসান হৃদয় লিখেছেন শাপলা মিল থেকে। আচ্ছা, শাকিল হাসান লিখেছেন আমাদেরকে বাংলা বাজার থেকে। সেই সাথে আরও অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। আমি তাদের কথাবার্তাগুলো পড়বো কিছুক্ষণ পর, বাট এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না। আমি চলে যাব, আমাদের স্টুডিওতে আছেন আলিফ ভাইয়ের কাছে আবারও যাব এবং শুনবো আরও কিছু ভৌতিক অভিজ্ঞতা। ভাইয়া ধন্যবাদ। তো আমি এবারে আমার গাইবান্ধায় উনি বিদ্যুৎ অফিসে চাকরি করতো, এখন উনি রিটায়ার্ড করছেন। উনি পাবনায় থাকে এখন, আগে ছিল অবদাপাড়ায়। তো উনি অবদাপাড়ায় থাকতে অনেক রাতে গোরস্থানের সামন দিয়ে আসছিল আর কি। তো গোরস্থানের সামন দিয়ে যখন হেঁটে হেঁটে আসছে গভীর রাতে 2টা-3টার দিকে একাই, উনিও সাংস্কৃতিক ব্যক্তি ছিল। তো উনি এক জায়গায় প্রোগ্রাম শেষে ওই সবাই ট্রাফিক মোড় থেকে আলাদা হয়ে যখন উনি বাসার দিকে আসছিল, তখন কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছে। ঠিক সেই মুহূর্তে উনি দেখতে পাচ্ছে যে আপনার রাস্তাটা আছে না গোরস্থানে, এই গোরস্থানের রাস্তা দিয়ে উনি আগুন জ্বলে যেরকম আলো হয় না, এরকম একটা আলো তার দিকে আসতেছে। পুরা রাস্তাটা আলো হয়েছে। আচ্ছা, উনি তো অনেক ভয়, মানে ওনার ভিতরে অনেক আচমকায় অনেক ভয় পেয়েছে। মানে তখন উনি আল্লাহকে ডাকছে আর কি, অনেক দোয়া পড়ছে। দোয়া পড়তে পড়তে এক সময় দেখা যাচ্ছে ওই আগুনের মতো আলোটা তার কাছে আস্তে আস্তে নিভে গেল। মসজিদের সীমানাটা যখন পার হলো, ওই ইসলামিয়া স্কুলটার কাছাকাছি যখন গেল, তখন এমন ঝড় এসেছে যে তাকে উড়িয়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। সে ঝড়ের কারণে সে হাঁটতে পারতেছিল না, সে শেষ পর্যন্ত রাস্তায় শুয়ে পড়ছে। রাস্তার দেয়াল ধরে, ইট ধরে এগুতে উদিচিটা আছে না, উদিচির ওইখানে যে কড়াই গাছটা ছিল, আছে এখনো, সেটার শিকড় ধরে উনি না আরো 30 মিনিট কি 20 মিনিটের মতো আল্লাহ করছে, এবং ঝড় যতক্ষণ থামেনি তখন উনি শিকড়টাই ধরেছিল। ওনাকে ওই সেখান থেকে উড়িয়ে নিয়ে যাবে পারলে। পরে সেই যাত্রায় উনি অনেক কষ্ট করে, দেখা যায় আল্লাহর নাম নিয়ে দোয়া করে অনেক কিছু করে উনি সেই যাত্রায় বেঁচে গেল। আচ্ছা, সেই ঘটনাটা গেল। উনি তারপরে ছিল ভিয়েট মসজিদের এই সাইডে একটা বাসায়। আচ্ছা, তো উনি অনেক রাতে ভিয়েট রোড দিয়ে আসছিল আর কি, হয়তো উনি সম্ভবত বাদিয়াখালী বা ভরতখালী এই দিকে গিয়েছিল। তো আসার সময় ওই ঠিক অনেক রাতে উনি যখন চলে আসছিল, বাংলা বাজারটা পার হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ওখানে একটি তেঁতুল গাছ আছে, একটি তালের গাছ আছে, অনেক পুরাতন গাছ ওগুলো। সেইখানে হঠাৎ করে আস্তে আস্তে সে দাঁড়িয়ে পড়েছে। তারপর দাঁড়িয়ে পড়ার পরে সে খেয়াল করে, মানে বিশাল বড় একটা দৈত্যের মতো, বিশাল অনেক বড়, মানে
রাস্তার এই পারে একটা পা, ওই পারে একটা পা, আর না হলো 2-3 তলা সমান উঁচা। আচ্ছা। এই জিনিসটা উনি দেখে হুম। তো মনে দেখা যাচ্ছে যে উনি মানে অজ্ঞান হওয়ার মানে জ্ঞান হারাবে এরকম পর্যায়ে, কিন্তু উনিও কিন্তু খুব সাহসী ছিল, উনি এই টাইপের একজন ছিল, মানে আচ্ছা, আচ্ছা। উনি সবসময় এগুলো নিয়ে কাজ করেন মানে বা ওই জিনিসগুলো নিয়ে মানে উনি কাজ করেন খেলতে বলতে ভালোবাসে উনি, আর কি। এগুলো অনুভব করতে হ্যাঁ, ভালোবাসেন অনুভব বা- করতে খুব ভালোবাসে। জি। উনি নিজেও ওই যে গোর ঘোড়ার কাজ করতে একটা আচ্ছা, আচ্ছা। অনেক আগে, যখন ওনার কম বয়স ছিল আগে, চাকরির আগে। হুম, হুম, তো উনি জানে যে আমি পিছনেও যাব না, আমি সামনেও যাব না। হুম, উনি ওখানে দাঁড়িয়েই দেখা যাচ্ছে যে ওখানে দাঁড়িয়ে দোয়া পড়েছে। উনি জানে যে নিচ দিয়েও যাওয়া যাবে না, আমার উপর মানে পিছনেও ব্যাক করা যাবে না। হুম, হুম, তো উনি ওখানে বেশ 30-40 মিনিট উনি একটানা দোয়া পড়ার পরে হুম। তারপরে হঠাৎ করে দেখে যে সেই অবয়বটা আর নেই। আচ্ছা। আচ্ছা, উনি তারপর চলে আসলো বাসায়। হুম, হুম। বাসায় চলে আসলো। ওই ওনার কখনো কোনো ক্ষতি হয়নি, কিন্তু উনি অনেক এগুলো দেখেছে। আচ্ছা। যেমন আমার কাছে ডান্স শিখতে এক স্টুডেন্ট ছিল, বাবলা নাম। ওর বড় ভাই মাটির রাস্তা মানে গ্রামের মেঠো পথ, গভীর রাত আর কি, অনেক রাতে যখন একা একা যাচ্ছে দেখে এক লোক রাস্তায় লাশ নিয়ে এসেছে। হুম। তো উনি বলতেছে, ভাই আমাকে একটু সহযোগিতা করো এই লাশটা ধরার জন্য। লাশটা আমাকে একটু ধরার জন্য সহযোগিতা করেন, আমি একটু এই লাশটা নিয়ে যেতে পারতেছি না একাই, আচ্ছা। আপনারা একটু আমাকে সহযোগিতা করেন, আমি খুব সমস্যায় পড়েছি, আমার এরকম বাবা হঠাৎই মারা গিয়েছে, আচ্ছা। আপনারা একটু আমাকে সহযোগিতা করেন। তো তাদের তো এইসব গ্রামগঞ্জের লোকের কিন্তু এইসব ব্যাপারে খুব অভিজ্ঞতা। হুম। তো সে সরাসরি বলেছে যে আমার সঙ্গে হুম, কোনো প্রকার চালাকি চলবে না, আমি আচ্ছা। তোমাকে চিনতে পেরেছি, তুমি কি। হুম। মানে এইভাবে উনি ডিরেক্ট কনভারসেশন সরাসরি বলেছে যে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি কে, তুমি আমার পথ ছেড়ে দাও, আমি বাসায় যাব। তো সে বলতেছে, আপনি আমাকে প্লিজ একটু সহযোগিতা করেন, আপনি যদি যান তো একটু নিচ দিয়ে একটু কষ্ট করে যান। সে জানে যে রাস্তা মেইন রোড থেকে যদি সে নিচে নামে তাহলে তাকে হামলা করবে, আচ্ছা। এমন হতে তার অনেক বড় ক্ষতি হতে পারে, সে জানে। তো সে সেই কারণে বলছে, তুই যদি আমার পথ না ছাড়িস আমিও এখানে বসলাম, আমিও নড়ব না। তারও প্রচুর সাহস। সে ওইখানে রাস্তায় বসেছিল। রাস্তায় থাকলে নাকি সহজে ক্ষতি করতে পারে না। আমি পরে জিজ্ঞেস করলাম রাস্তায় বসে থাকলে কি সুবিধাটা ছিল বা কেন সে বেঁচে যাবে রাস্তায় থাকলে। তো রাস্তায় দেখা যায় কোনো না কোনো লোক নামাজের জন্য, পরেজগার লোক সবাই দোয়া পড়ে, কেউ না কেউ হেঁটে যায়। তো সেই ওসিলায় দেখা যায় অনেকটা মানে স্যাক্রিফাইস পায় আর কি। দেখা যাচ্ছে যে অনেকটা শয়তান যারা, তারা মানুষের ক্ষতিটা একটু কম করতে পারে। সে ওখানে সারা রাতে দোয়া পড়েছে, আজান দেওয়া পর্যন্ত সে ছিল। আজান দিতে দিতে তার একবার চোখ লেগে এসেছে, মানে ঘুম ঘুম ভাব এসেছে। ঠিক সেই মতো চোখ বন্ধ হতে খুলে দেখে যে সেই লাশও নেই, সেই ব্যক্তিটাও আর নেই সেখানে। তো সেই ঘটনাটা সেখান থেকে গেল। তো আমার যে আঙ্কেলটি বললাম না ভয় পেয়েছিল, গোরস্থানের বাতাসে পড়েছিল অনেক ঝড়, তার মেয়ে কিন্তু অনেক দিন তার উপরে জিন যখন তাকে প্রজেক্ট করেছিল, আচ্ছা আচ্ছা। সে এখনো ভুক্তভোগী, এখনো সে সুস্থ নেই। সে আপনার ওই গার্লস স্কুলে পড়তো যখন 6, 7, 8-এ এইরকম একটা সময়। সে যাচ্ছিল চুল ছেড়ে দিয়ে, চুল ছেড়ে দিয়ে যখন যাচ্ছিল, স্কুলে গিয়েছে, ক্লাস করেছে, বেশ কয়েকদিন খুব ভালো যাচ্ছে। হঠাৎ করে একদিন কান্নাকাটি করতেছে, প্রচুর কাঁদতেছে, মানে ওই যেরকম পেতনি বা কিছু একটা দূরে একটা কান্নার সাউন্ড আসে যেভাবে, জি, ঠিক সেরকম একটা কান্নার আওয়াজ দিচ্ছে সে, আর নাকের তল দিয়ে কাঁদতেছে। আচ্ছা। কাঁদতেছে, আবার ঠিক হয়, আবার কাঁদতেছে, ঠিক হয়। জিনিসটা কয়েকদিন থেকে ভাবতেছে যে ওর কি সমস্যা, বা কোনো কষ্ট পাচ্ছে, বা কোনো রিলেশন করতে কেউ কোনো ওকে আঘাত দিছে যে সে এরকম করতেছে। তো এই জিনিসগুলা কয়েকদিন উপলব্ধি করতে করতে হঠাৎ করে একদিন দেখি সবাইকে তুই তুকারি যা আছে, বাবার বয়সী, চাচার বয়সী, বান্ধবী, সবাইকে গালিগালাজ করতেছে। সে শুধু 2টা ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করেছিল। একজন আমার সঙ্গে ভালো ব্যবহার করত, আর এক ওর আম্মুর সঙ্গে।
ওর বাবার সঙ্গেও ভালো ব্যবহার করেনি। আচ্ছা। আমার বাবাকে একদিন সরাসরি আমার বাবাকে বলে, এই তুই এত কথা বলিস কেন? আমার বাবা ভেবেছিল হুম হুম। সে বোধহয় কম বয়সে একটু এরকম জি মানে একটু মাঝে মাঝে মেয়েরা একটু এলোমেলো হয় না বিভিন্ন কারণে, জি। তো বলতে কি রে তোর এই বয়সে এরকম, এই তুই এত কথা বলিস কেন, একদম ছিঁড়ে ফেলবো। আমার বাবা তো থো খাইছে, কি ব্যাপার আচ্ছা, আচ্ছা। এরকম। আচ্ছা যাই হোক, ওটা গেল। হুম হুম হুম। তারপরে ওর মা যখন একজন মৌলানা এনেছে, হুম। এনে পরীক্ষা করার জন্য এনেছে, তো মৌলানা যখন তাকে ঝাড়ফুঁক করার সময় সে বুঝতে পেরেছে তাকে হুম মানে একজন খারাপ জিন তার উপর অ্যাটাক করেছে আর কি, হুম হুম। ভর করেছে তার উপর। এখন সে ওই দিন আর কোনো চিকিৎসা করেনি, ট্রিটমেন্ট করেনি, সে গেল। তারপরে ওর আম্মু যখন আবার দেখাতে কাঁপাকাঁপি শুরু হয়েছে, হুম হুম হুম। ওর আম্মু বুকে নিয়ে বলতেছে, মেয়েকে তো বুকে জড়ায় ধরবে, তো বলতেছে আপনি কি চান আমার মেয়েকে, আপনি আমার মেয়ের সঙ্গে এমন করছেন কেন? হুম হুম হুম। বলতেছে আমি তো আগেই বলেছি জি। আমি তোর মেয়েকে অনেক পছন্দ করি, হুম তোর মেয়েকে আমি ভালোবাসি, তোর মেয়েকে আমি ছাড়বো না। ওকে যে আমি হুম ওকে আমি ধরেছি, হুম। আমি ওকে আর ছাড়বো না, আমি তো আচ্ছা। আগে বলে দিয়েছি। সেই জিনটা মানে ওকে যখন থেকে অ্যাটাক করেছে তারপর থেকে কিন্তু ও বিভিন্ন কিছু দেখতে পায়। হুম হুম। যে ওই বাসার আশেপাশে আরো কয়েকটা ছিল, কাউকে সে খালা বলে ডাকতে, একা একা কথা বলতো, আচ্ছা। যে খালা আমার এটা হয়েছে ওইটা হয়েছে, এরকম কথা বলতো। তো তারপরে গাইবান্ধারের এক মৌলানা, হুম। উনি এইসব নিয়ে কাজ করে, জি। ওনাকে যখন আনলো, আনার পরে ওই সরিষার তেল আছে না, হুম হুম সরিষার তেলে দোয়া পড়লো, পড়ার পরে ওই ওর গায়ে ছিটা দিল। হুম ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে হুম। আপনার এমন ভাবে চিল্লাচিল্লি শুরু করলো, আমরা তো আমি ধরেছি, হুম। আরো 7-8 জন শক্তিশালী বেশ কয়েকজন ধরেছে ওকে, তারপর আমরা আটকাতে পারছি না। আপনার সাউন্ডটা সেম ওই ভুলভুলাইয়া একটা সিনেমা ছিল না অনেক আগে, হুম হুম। ওই ভুলভুলাইয়া যে ভিদিয়া বালান যেভাবে ডায়লগগুলো দেয়, হ্যাঁ, হ্যাঁ। শয়তানের বাচ্চা, কুত্তার বাচ্চা, আমাকে ছেড়ে দে, আমি কিন্তু তোকে খুন করে ফেলবো, আমি তো ওকে খেয়ে ফেলবো, এরকম হুম হুম। সেম ভাবে ওই কথাগুলো বলেছে, আচ্ছা আচ্ছা। একদম সেম ভাবে, একদম গলাটাও সেম, এই আমাকে ছেড়ে দে, হুম হুম হুম। এইভাবে। তখন সে বলতিছে যে তুই কে, কোথায় থেকে এসেছিস এবং কেন ওকে ধরলি? হুম হুম। সে বলবে না, আমি বলেছি তো ওকে আমি ধরেছি, ওকে ছাড়বো না, আমি ওকে নিয়ে যাব আমার সঙ্গে, আচ্ছা। কিন্তু ওকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, হুম হুম। যে আলাদা করতে আসবে তাকেও আমি ছাড়বো না। আচ্ছা। আচ্ছা গেল, এই কথা বলতে, তুই ছাড়বি না? বলতে না, তোকে কিন্তু আমি শেষ করে দেবো, মানে ভয় দেখাচ্ছে তাকে, না আমি ছাড়বো না। হুম। আবার করলো কি, তেল আবার ছিটা দিল তাকে। আচ্ছা, তেল আচ্ছা। ছিটা দেয়া মানে মনে হচ্ছে কারো গায়ে যদি গরম তেল বা গরম পানি ঢেলে দেয় একটা মানুষের গায়ে, ও সেরকম মানে ছটফট যেন- করবে, হুম। সে এরকম ছটফট শুরু মানে করবে। মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে উনি, ও এরকম। বাবা আমাকে ছেড়ে দে, আমি কিন্তু এখনো সাবধান করতেছি, আমার সঙ্গে এমন বাড়াবাড়ি করিস না, আমি কিন্তু হ্যাঁ, খুন হ্যাঁ। করে সবাইকে কিন্তু আমি শেষ করে দেবো, পুরো ফ্যামিলি, পুরো গোষ্ঠীকে। আচ্ছা তারপরে হুম বললো তুই ওকে ছাড়বি কিনা বল। হুম। এরকম 3 বার যখন তেল ছিটা দিয়ে 3 বার যখন সে অন্যরকম ভাবে মানে কষ্ট পেয়েছে, তারপর বললো তুই কোথায় থেকে এসেছিস এবং ওকে কেন ধরেছিস? জি। বললো আমি ওই মাতৃস্বজনটা আছে না, মাতৃস্বজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, আচ্ছা হ্যাঁ। ওই কৃষ্ণচূড়া গাছে নাকি সে থাকে। হুম হুম হুম। ও সেদিন চুল ছেড়ে যাচ্ছিল, ওর শরীরটা সেদিন পাক পবিত্র ছিল না। আচ্ছা। তা আমি সেই দিন ওকে অনেক আগে থেকে আমি টার্গেট করেছি, হুম হুম কিন্তু সেই দিন ওর শরীরটা এক চুল ছাড়া ছিল, এক পাক পবিত্র ছিল না। হুম সেই সাথে ওর রাশিটা কিন্তু তুলা রাশি ছিল, তুলা আচ্ছা। রাশি নাকি এটা খুব ভর করে। হুম হুম হুম। তো ওই দিন আমি সুযোগ পেয়েছি, আমি ওকে ওর উপর আমি অ্যাটাক করেছি। তো এখন আমি সাবধান করতেছি, আমাকে ছেড়ে দে, হুম হুম। তা নাহলে এর ফল ভালো হবে না। হ্যাঁ। তো তুই ওকে ছাড়বি কি না বল, নাকি তোকে বোতলে ভরবো? হুম তো না আমি ছাড়বো না, সেই রকম অবস্থা। পরে আবার যখন তেলের ছিটা দিল, পরে বলে আমি ছাড়বো বলার পরে তুই কোথায় যাবি বল, ছেড়ে কোথায় যাবি? হুম। তো আমি গাইবান্ধা ছেড়ে অন্য জায়গায় চলে যাবো। আচ্ছা। না তোকে একদম ইন্ডিয়া বার হয়ে চলে যেতে হবে। হুম তো ঠিক আছে আমি তাই করবো, ওইভাবে বলতো, ঠিক আছে আমি তাই করবো, আমাকে ছেড়ে দে। আর শুধু কাঁপাকাঁপি অবস্থা, আমি নিজেও ভয় পাইছি। আমার লাইফে যদি কোনোদিন এই যে সিনেমাতে মুভিতে যা দেখেছি, জি। আমি জীবনে ফার্স্ট আমি দেখেছি মানে যেগুলো যে আমরা হ্যাঁ হ্যাঁ। একজনকে যদি মানে জিন অ্যাটাক করে, খারাপ কোনো জিন, হুম হুম।
তার যে কি পরিস্থিতিটা হয় সেটা আমি সেদিনই বুঝতে পেরেছি। আপনার ওর যে কষ্টটা, এখনো সেই মেয়েটা ওই কষ্ট থেকে এখনো পার হতে পারেনি, পরিত্রাণ পায়নি ছেড়ে এখনো। দিল, ছেড়ে দিয়ে গেল। হুম। ওই দিন সারাদিন সে ভালো ছিল। হ্যাঁ। আচ্ছা, আমার ফ্রেন্ড ও কিন্তু গাইবান্ধার একজন ভালো নৃত্যশিল্পীও ছিল এক সময়। তো ওর সঙ্গে একসঙ্গে গল্প করছি, খাটে বসে একসঙ্গে হেলান দিয়ে, দেয়ালের সঙ্গে খাটের মধ্যে বসে হেলান দিয়ে বলতেছি, আমি মজা করতেছি। আমি তো জানি ওকে একবারই ছেড়ে দিছে। আমি বললাম, দোস্ত আচ্ছা তোকে যখন জিন অ্যাটাক করছে বা এই জিনটা যখন ভর করে তোর কেমন লাগে রে? এই কথা বলা দিয়ে কাঁপাকাঁপি শুরু হয়েছে ওর, এরকম কাঁপাকাঁপি করছে। আচ্ছা আচ্ছা। আমি তো মানে দেয়াল ওখান থেকে আমি কই, মজা করতেছিস কেন? তোকে বলছি কেমন লাগে বল। ও একদম এইরকম কাঁপাকাঁপি, চোখ আচ্ছা টোক আচ্ছা। মানে আপনি বের হয়ে আসবে এরকম। জিজ্ঞেস করেছেন আর উনি একসঙ্গেই হেলান হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দেয়ালে এইভাবে। উদ্ভট ধরনের আচরণ শুরু করেছেন। এই কাঁপাকাঁপি শুরু হচ্ছে। আমি বলছি, মজা করতেছি মনে হয় ওই জি, জিনিস, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আমাকে ভয় দেখাচ্ছে। জি। আমি কি হলো, মজা করতেছিস কেন বল না। দেখি এই চোখ মনে হয় বের হয়ে আসবে। ঠিক সেই মুহূর্তে আমি তো বুঝতে পেরেছি যে এটা তো যেমন তেমন না, আবার মনে হচ্ছে যে সেই জিনিসটা ওর উপর আবার এসে অ্যাটাক করেছে। আমি তো ওখান থেকে মানে উঠতেছি, তা তবু আমার মনে হচ্ছে আমি লেট করতেছি, মানে আমি এত ভয় পাইছি। আচ্ছা, দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে খাট থেকে নামার পর আন্টি দ্রুত আসেন, নুপুর তো আবার আগের মতো করতেছে। আবার ওর মা বলতেছে, তুমি আমার মেয়েকে কেন ছাড়ো না, এটা সেটা। ওই বলতেছে আমি মিষ্টি খাবো, মেয়ে বলতেছে আমি মিষ্টি খাবো, আমাকে মিষ্টি দাও। আচ্ছা, মিষ্টি খাবে, মিষ্টি ভাবছে একটা দুটা খাবে। মিষ্টির প্যাকেট ছিল বাসায়, নাহলে 2 কেজির মতো মিষ্টি ছিল। মুহূর্তের মধ্যে 2 কেজি মিষ্টি শেষ করে দিছে। তো তখনই বুঝতে পারলো যে মিষ্টিটা তো ও খাচ্ছে না, খাচ্ছে হলো সে। তো এইভাবে কখনো ছাড়ে কখনো ধরে। তো ঢাকায় যখন থাকলো তখন আমাকে বললো যে আমাকে এখনো আমার কাছে আসতে পারে না, কিন্তু দূর থেকে আমাকে ডাকে যে আয় আয় আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল, এইভাবে ডাকে। তো অনেক ভৌতিক ঘটনা, যেমন আমার হচ্ছে এটা ওর সঙ্গে এখনো লেগে আছে, ওর পিছু এখনো ছাড়েনি, চলছে। হ্যাঁ। যেমন আমার দাদা যখন মারা যায়, হ্যাঁ। আমার দাদা কিন্তু ভালো পরেশগার ছিল। তো উনি যখন মারা যায় তখন কিন্তু প্রতিদিনে শেষ রাতে যখন ফজরের আজান হয় না, তার কিছুক্ষণ আগে, মানে তার 1-1.5 ঘন্টা আগে প্রতিদিন ঘরের সামনে আজানের সাউন্ড, মানে আমার দাদার কবরটা ছিল বাড়ির সামনে। আচ্ছা। প্রতিদিনে আজানের শব্দ, আজান দিত, আজানের শব্দ বার্তা তার কণ্ঠে, মানে আজানের শব্দ উনি কি হচ্ছে আজান দিচ্ছে, আজান দিচ্ছেন? হ্যাঁ। উনি তো মারাই গিয়েছে, আজান দিচ্ছে। আচ্ছা, মানে উনি মারা যাওয়ার পরও? মারা যাওয়ার পরে আজান। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আগে আজান দিত না, মানে উনি মারা যাওয়ার পরে আজানটা হইতো আর কি ওনার কণ্ঠে। আচ্ছা। তো এখন দাদি প্রথম দিন শুনছে, আমার দাদি, এটা আমার নিজের দাদি। তো এখন প্রথম দিন শুনলো, ভাবছে যে আজান হয়তো কোনো জায়গায় হয়তো লোক দিছে আশেপাশের কেউ। পরের দিন সেম আবার আজান। সবাই বলতেছে আজান যদি পেতে গেলে ভালো। আমার দাদি ফির বাসায়, না হলো বয়স 80 বছর বয়স, একা থাকে বাসায়। আবার পরের দিনও আজান দিচ্ছে। এরকম 4-5 দিন যখন আজান দিচ্ছে, দাদি তো আজান হইলেও তাও মারা যাওয়া ব্যক্তি যদি আজান দেয়, একটা মানুষ কিন্তু একটু আতঙ্কিত হবেই। তা আমার দাদি যখন আশেপাশের গ্রামবাসীকে বললো যে এরকম তো আমি প্রতিদিন আজান শুনি ওনার কণ্ঠে, তা আমি তো ভয় পাই। তো এখন কে দেয়, মানুষ দেয় না অন্য কেউ দেয়, একটু সবাই দেখো তো। তো আশেপাশের মানুষ যেদিন থেকে প্রস্তুত ছিল যে কে আজানটা দেয় দেখবে, সেদিন থেকে আর অবশ্য আজানটা হয়নি। এখন পর্যন্ত আর আজানটা হয়নি। তবে তার একটা জিনিস কি, তার কবরটা একবার ঝড় বৃষ্টিতে ভেঙে যায় 2 বছর পর। 2 বছর পর ভেঙে যাওয়ার পরে দেখে যে তার কবরটা ভিতরে যে লাশ এবং কাফনের কাফন 2 বছর পরও পুরাই অক্ষত ছিল। আচ্ছা আচ্ছা। এটা পুরো গ্রামবাসী দেখেছিল। এটা কতদিন আগের ঘটনা? এটা অনেক আগেরই ঘটনা, বেশ অনেক আগের। তো আমাদের এই বাসাটা ছিল হচ্ছে আমাদের যে মিয়াপাড়া পূর্ব কোমরনি আছে না, খোলাহাটি ইউনিয়ন, জি জি, সেখানেই ছিল এই ঘটনাটা। আচ্ছা আচ্ছা। তো এটা আর কি এখান থেকে। তা আমার মানে আসলে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে, যেমন আমি অবশ্য ভৌতিক কিছু না দেখেও কিন্তু আমি প্রচুর ভয় পাচ্ছিলাম। আসলে মানুষ যে ভৌতিক কিছু দেখলেও যে ভয় পাবে তা না। যেমন আমার বড় ভাই একবার দুষ্টমি করে, আমি যখন ছোট ছিলাম, তা আমাদের বাথরুমটা বাইরে ছিল, তা আমাদের বাড়ির পাশে বিয়ে হচ্ছিল, তখন আমি প্রাইমারি 5-এ পড়ি বোধহয়, এরকম মনে আছে আর কি সব। তা আমি বাথরুমে যাব অজু করতে, হাত মুখ ধুয়ে পড়তে বসবো। তা আমি আমার বড় বোন এবং আমার আরেকটা বোন আছে, এই 2 বোনকে নিয়ে গেছি, না আমার সঙ্গে যেতে হবে, আমি ভয় পাই, আমি যাবো না একা একা। তা আমার বড় ভাই দুষ্টামি করে হচ্ছে যে এই ভয় পাই, একে এখন ভয় দেখাতে। আমার লাইফে যদি সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকি সেই দিন।
আমার বড় ভাই করছে কি, আমার বোনরা ওই জানালা দিয়ে বউ দেখতেছে ওই পাশে, এইদিকে হঠাৎ করে আমার বড় ভাই অন্ধকার তো এরকম ভূত স্টাইলে বাঁকা হয়েছে, হয়ে তালাই আচ্ছা। ছিল, তো তালে টাক টাক করে 3টা সাউন্ড করছে। আমি তাকাই দিকে বাঁকা হয়ে কি জানো, আমি চিৎকার দিয়ে মনে করেন আমার বোনের কোলে উঠছি। উঠে আমার তো কাবা কাবা অবস্থা, আমার লাইফে এখনো আমার মনে আছে যে আমি কি ভয়টা পাইছি। আমি সুস্থই হতে পারিনি বেশ কয়েকদিন। আচ্ছা। আসলে আমি চাই যে কেউ যদি মজা করে এর কি করে এরকম ভৌতিক কিছু, এটা না করাই ভালো। কি এই ভৌতিক কিছু দেখে যে জ্বর আসবে সে ব্যক্তিটার ক্ষতি হবে তা না, কিন্তু সে যদি সত্যিকারের ভয় পায় সেটা যে কারণেই হোক, মানে হ্যাঁ। ভূতের ভয় যদি সে মানুষও যদি দুষ্টম করে দেখায়, সে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে বা স্ট্রোক জি। হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেমন আমি বেশ কয়েকদিন মানে খুব অসুস্থ ছিলাম, আমার গার কাবাকাবি কয়েক ঘন্টা থামতেছিল না। আচ্ছা। তো আমি চাই যে এরকম মজা যেন কেউ না করে। আর তো রাতুল ভাই, তো এখন তো মনে করেন যে আমি আজকে এসেছি, আসলে আমার খুব ভালো লাগছে যে এরকম ঘটনা আপনাদেরকে বলতে। না না, আমাদেরও পেরেছি। যথেষ্ট ভালো লাগছে এবং শ্রোতাদের অনেক প্রশংসা পাচ্ছি আমি আপনার ঘটনা শুনছি এবং মতামতগুলো পড়ছি, তো আসলে অনেক ভালো হচ্ছে। আমি তো কখনো এইভাবে সরাসরি কখনো বলিনি, তো হয়তো বা একটু গোছায় বলতে যদি সমস্যা হয়, আশা করি সবাই যেন একটু ক্ষমা দৃষ্টিতেই না না, দেখে। অবশ্যই অনেক ভালো হচ্ছে। আমরা আবারও ভাইয়ের কাছে ফিরবো এবং যে সকল শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, তাদের কাছে আবারও আমার অনুরোধ, আপনারা জানাতে থাকুন যে আপনারা কি কোথা থেকে দেখছেন এবং আপনাদের কাছে আজকের এই আয়োজনটা কেমন লাগছে। এবং আজকে যেহেতু গতকাল থেকে আবার গাইবান্ধা অর্থাৎ উত্তরাঞ্চলে কুয়াশা বৃদ্ধি পেয়েছে, পুরোটা দিন গতকাল সূর্যের দেখা মেলেনি। তো কার যেখানে আছেন আপনাদের ওই জায়গায় ঠান্ডা কীরকম পড়েছে এবং সেসব বিষয়ে জানাতে পারেন। এবং এই এই ঠান্ডার মাঝে এই ভৌতিক আয়োজনটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। লিখেছেন আমাদেরকে আতিক হাসান সোহান, লিখেছিলেন আমাদেরকে নিশি ইসলাম, ভাই কেমন আছেন? অনেক ভালো আছি, খুব ভালো হচ্ছে লিখেছেন রুমি, আমাদেরকে লিখেছিলেন খুব ভালো লাগছে ভাইয়া। এরপর আমাদের সাথে ছিলেন ভাইয়া বাংলাদেশ থেকে শুনছি, অনেক বড় ভক্ত আপনার, প্লিজ একটা শাউট আউট দিন। হে আপন, কোথা থেকে শুনছি অবশ্যই জানিও। বাংলাদেশ থেকে আমরাও এই মুহূর্তে লাইভ করছি। লিখেছেন আমাদেরকে মারুফ আহমেদ রিহান, সাথে আছে সবসময়। বরকত ভাই লিখেছেন রাতুল ভাই আজকের অতিথির ঘটনাগুলো খুবই চমৎকার লাগছে, সেই সাথে এক্সপ্রেশনগুলো ঘটনার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। অনেক অনেক ধন্যবাদ বরকত ভাই আপনার এই বিশদ একটি মন্তব্যের জন্য। এভাবে আসলে আমার বেশ ভালো লাগছে আজকের ঘটনাগুলো শুনতে। লিখেছিলেন আমাদেরকে কেরানীগঞ্জ থেকে বেলাল হোসাইন, প্রোগ্রাম ভালো হচ্ছে, সাথে আছে চালিয়ে যান। নয়ন সরকার লিখেছেন বেশ ভালো লাগলো যেটি জিয়াদ ছিলেন আমাদের সাথে। হৃদয় লিখেছেন আচ্ছা আচ্ছা, ছিলেন আমাদের সাথে, হঠাৎ করে রুমের মধ্যে একটা বিড়াল এমন শব্দ করেছে এখনই অনেক ভয় পেয়েছি। সাগর রহমান লিখেছিলেন খুব বেশি ভয় পেয়ে থাকলে আপনার বাবা মা বা গার্ডিয়ান যে আছেন তার সাহায্য নিতে পারেন। লিখেছেন আমাদেরকে রাফি ইসলাম অনেক সুন্দর হচ্ছে, ভালো লাগছে, চালিয়ে যান। লিখেছেন আমাদেরকে আহমেদ রেহান, সাবিকুন নাহার, আনিকা আজকের ঘটনাগুলো খুব ভালো হয়েছে লিখেছিলেন আমাদেরকে হৃদয়। আতিক হাসান সোহান উনি আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চেয়েছেন। আলিফ মণ্ডল ছিলেন আমাদের সাথে, হাই লিখেছেন। মাসুম লিখেছিলেন আমাদেরকে কেমন আছেন ভাইয়া, 5-6 সপ্তাহ উনি আমাদেরকে দেখতে পারেননি। লিখেছিলেন আমাদেরকে রুমি, আজকে প্রথম কমেন্ট করেছেন রুমিয়া লিখেছিলেন আমাদেরকে ভয়ঙ্কর ঘটনা চাই, আরও ভয় পেতে চাই। আয়ুব প্রধান লিখেছেন। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছিলেন ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না। মাহবুব শেখ লিখেছিলেন ভালো লাগছে। লিখেছিলেন আমাদেরকে নাইম ইসলাম অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যাও ভাইয়া। তানিয়া লিখেছিলেন আচ্ছা আমাদেরকে কোথা থেকে শুনছেন জানাবেন। লুৎফুল আনোয়ার ছিলেন আমাদের সাথে, চট্টগ্রাম থেকে যুক্ত হলাম শুধুমাত্র ভূতবেলা শোনার জন্য। আনোয়ার ভাই আপনি সবসময় ভূতবেলা শোনেন, আমি সবসময় আপনার কমেন্ট পাই, অনেক ভালো লাগছে আপনি যুক্ত হয়েছেন। হাবিব লিখেছেন আমাদেরকে। লুবিন ছিলেন আমাদের সাথে, ঢাকা থেকে শুনছেন উনি। রাজীবপুর থেকে সাইফুল ইসলাম শুনছেন আমাদেরকে। আরিফ রাব্বি ছিলেন ভাই, আমি শুনছি নারায়ণগঞ্জ থেকে। অনেক অনেক ধন্যবাদ। আনকমন কিছু শুনতে চেয়েছেন রফিকুল ইসলাম। আনকমন বলতে কীরকম, আপনার কাছে যদি কিছু আইডিয়া থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন। আচ্ছা আমাদেরকে লিখেছেন মাসুম, আমি আপনার ফ্যান। তানিয়া একটা লিখেছেন একটু বেশি ভয়ানক গল্প শুনতে চেয়েছেন।
সেই সাথে আমাদেরকে লিখেছেন আজকে ভূতবেলাতে ফার্স্ট টাইম স্বপন আহমেদ লিখেছেন, ওনার স্পেলিংটি একটু ভুল হয়েছে। ভাইয়া কেমন আছেন, আজকে ভয় পেতে চাই। রাঙামাটি থেকে আমাদের সাথে সুজন রহমান ছিলেন। ভাইয়া আজ এখানে প্রচুর ঠান্ডা। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত। লিখেছেন আপন ছিলেন আমাদের সাথে। আবারও নমিনুর রহমান নিশি ছিলেন আমাদের সাথে। ভাইয়া আমি ঘটনা বলতে চাই, প্রবলেম একটা স্টোরি বলার শেষে বাসায় পৌঁছে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আসলে যারা গাইবান্ধার বাইরে আছেন তারা আসলে রাত্রেবেলা আসতে পারবেন না, এবং যারা গাইবান্ধা শহরের মাঝে আছেন আমাদের অটো সাপোর্ট আছে, আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে, প্যারা নেন না। যাই হোক, প্যারা ওয়ার্ডটা কেমন যেন হয়ে গেল। বরকত ভাই লিখেছেন রাতুল ভাই, ইতালিতে প্রচুর শীত পড়েছে, বর্তমান টেম্পারেচার -5 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের থেকে ভয়াবহ অবস্থা আপনার ওখানে। আমাদের এখানে 17 ডিগ্রি কি 16 ডিগ্রি সেলসিয়াস চলছে গাইবান্ধায়। লিখেছেন আমাদেরকে মনিরুল ইসলাম, সেই সাথে আরও অসংখ্য মানুষ ছিলেন। আপনারা লিখছেন, আপনাদের কথাবার্তা যদি পড়ে শোনাই তাহলে আসলে পুরো অনুষ্ঠানটি কাভার হয়ে যাবে, এবং আজকের অতিথি যারা আছেন তাদের কাছে ঘটনা শোনা হবে না। তারপর আমি শুধুমাত্র যারা যারা SMS করেছিলেন বা কমেন্ট করেছেন তাদের নামগুলো বলতে চাই। স্বপন আহমেদ লিখেছেন অনেক সুন্দর ঘটনা। সাগর রহমান ছিলেন, রবিউল হাসান ছিলেন আমাদের সাথে, সুভাষ ছিলেন, আশরাফুল লিখেছেন আমাদেরকে, হৃদয় আবার ছিলেন, মনোরল ছিলেন, এবং আপন ছিলেন শেষ মুহূর্তে। সেই সাথে রবিউল রানা ছিলেন। যাই হোক, আমি আর কথা বলতে চাই না। আমাদেরকে SMS করেছিলেন অনেকগুলো মানুষ, আমি কয়েকটা SMS পড়তে চাই। ভাই আমার কাছে ঘটনা আছে, আপনার নামটি লেখেননি। যারা SMS করবেন অবশ্যই SMS করার ক্ষেত্রে অবশ্যই আপনার নামটি আগে লিখতে হবে। নামের পর আপনার কোথা থেকে শুনছেন সেসব বিষয় আমাদেরকে জানাতে পারেন। আমার বাসা কুমেদপুর, পরিবারের সবাইকে সাথে নিয়ে শুনছি, এমনটি লিখেছেন। ভাই আমি রুমি, ভূতবেলা শুনে ভালো লাগছে। মাহিমা ছিলেন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, মাহিম ছিলেন আমাদের সাথে। আচ্ছা, শাহাদুল ভাইকে মিস করছি। শাহাদুল ভাই আছেন আমাদের সাথে। 3 ভাই বোন মিলে শুনছি ল্যাপের নিচ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। যারা আমাদেরকে শুনছিলেন সাথেই থাকবেন। আর আমি জানি, আমি বিশ্বাস করি অনলাইনে আমাদেরকে যারা শোনেন, এর পাশাপাশি যারা অফলাইনে অসংখ্য শ্রোতা আছে, অগণিত শ্রোতা আছে, যেটা আমি বিশ্বাস করি। ফেসবুকে তো সীমিত সংখ্যক মানুষ আমাদেরকে শুনে থাকেন, এবং অনলাইনে সীমিত সংখ্যক মানুষ শোনেন, কিন্তু সবচেয়ে বেশি আমাদের লিসেনার রয়েছে অফলাইনেই, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM-এই আমাদেরকে শুনে থাকেন। তো আর কথা বাড়াতে চাই না, আমরা চলে যাব আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আলিফ ভাইয়ের কাছে আবারও। ভাইয়া, এখন আমি যে ঘটনাটি বলবো জি, এটা হচ্ছে আমাদের পাড়ার এক ব্যক্তি, ওনার নাম হচ্ছে শরীফুল। জি, ওনার মাছ ধরার একটু অভ্যাস ছিল আর কি। আচ্ছা, তো তখনকার সময়ে, এখন স্টেডিয়ামে যে চিপাগো রোডটা আছে না, জি জি জি, ওই রোডে কিন্তু তখন এই ড্রেনটা, এখন যেমন পাকা ড্রেন হয়েছে, জি, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু এই ড্রেনগুলো ছিল না, অনেক আগে, তখন আমরা ছোট একটু, হুম হুম হুম, তখন ছিল এমনিতে গর্ত করা ড্রেন ছিল। জি, জি, জি। তো উনি সবসময় কিন্তু ওই জায়গাগুলো যে মাছ ধরতো। হুম হুম। অর্থাৎ আপনি ওই যে বিদ্যুৎ অফিসের পাশের ওই ওই রোডটা, রোডটা, আচ্ছা ওই আচ্ছা, রোডে সবাই মাছ ধরতো। ওই জি। এলাকার যারা যারা ছিল, যখন বৃষ্টির সময় আসতো হুম হুম হুম, সবাই মাছ ধরতো। আচ্ছা, তো এখন উনি প্রায় মাছ ধরতো। তো একদিন আপনার বর্ষার টাইমে বৃষ্টি হয়েছে সারাদিন, তো উনি বেশ মাছ ধরতো, মাছ ধরেছে আর কি, বেশ কিছু মাছ ধরেছে, 2-3 কেজির মতো। হুম, তো মাছ ধরে উনি যখন যাচ্ছে, তো যেতে ওনার যে মেয়েটাকে উনি একটু পছন্দ করতো, হুম, দেখে সেই মেয়েটা রাস্তায়, রাত কিন্তু অনেক, মানে উনি মাছ ধরতে যেতে 1টা-1:30 বেজে গেছে আর কি। তখন তো যখনকার ঘটনা, তখন কিন্তু আমাদের ওই সাইডগুলোও অত মানে সেই রকম ছিল না, মানে রাস্তায় এই পোলের লাইট জ্বলতেছে, তা আরেক পোলে ছিল না, প্রায় অন্ধকারে ছিল আর কি তখন। তো উনি বলতেছে, কি রে তুই মাছ ধরলি, আমার খাওয়াবি না মাছ? তো ভাবতে মজা করতেছি, দে আমাকে কয়েকটা দে। কয় না, এগুলা আজকে বিক্রি করবো, তো কালকে বিক্রি করবো, তাই ধরলাম, আজকে পাইছি বেশ কিছু ভালো ভালো মাছ। আচ্ছা, তো আচ্ছা, তো চল একসঙ্গে যাই, তুই সম্পর্ক ফির, জি জি জি, একই এলাকার তো, তো তার চেহারাটা নিছে আর কি। আচ্ছা, তো ও বলতে চল, কিন্তু মেয়েটা
আগে আগে যাচ্ছে, কিন্তু ওই আর ওকে ধরতে পারতেছে না, কাছে ধরে কি রে এত আগে আগে যাচ্ছে, চল না আমার সঙ্গে একসঙ্গে যাই, আগে আগে তাই আয় আয় সমস্যা নেই, যাচ্ছি তো তুই আয়। জি। এরকম হঠাৎ করে যেতে যেতে হুম। উনি বুঝতে পারেনি, তো কিছুক্ষণ পর বলল যে একটু এই মাছগুলো এখানে রাখলাম, আমি শুধু একটু প্রস্তাব করি, তুই একটু মাছগুলো দেখ। তো ঠিক আছে, কাছে যায়নি, কোথায় এখানে রাখলাম তুই একটু দেখতো, এভাবে বলবো। ঠিক আছে। এখন কিছুক্ষণ পর বললো কি, চলে আসলো, মাছগুলো সে দেখলো। আচ্ছা, আসার পরে মাছের মতো ঠিকই ওজন আছে, ও মাছ, সে মাছ ভেবে মাছগুলো নিয়ে যাচ্ছে। তো কিছু দূর যেতে যেতে তার বাড়ি পর্যন্তই কিন্তু গেল, তার বাড়ি পর্যন্ত পৌঁছিল। বাড়ি পর্যন্ত যাবার পরে তার বাসার সামনে একটা নর্দমা, একটা পুকুর ছিল, মানে একদম পচা পলিথিন টলিথিন দিয়ে পানিগুলো একদম পচা পানি যেরকম থাকে আর কি, ঠিক সেই রকম। সেখানে গিয়ে যখন দেখলো মাছের ব্যাগটা, মাছ তো নাই, কিন্তু কাটা টাটাগুলো আছে মাছের, কিন্তু মাছ নেই। আচ্ছা। তো তাকায় দেখে যে সে আর তার মানে ফ্রেন্ড বা বান্ধবী যাকে পছন্দ হতে, সে আর ওই চেহারার মধ্যে নেই, সে একদম পুরা ভৌতিক একটা চেহারা হয়েছে। এমন ভৌতিক চেহারা হয়েছে, এই তুই কে এভাবে বলছে, এই তুই কে, এই কথা বলা তার ঘাটটা ধরে একদম পানির মধ্যে চুপবে ধরছে। আচ্ছা। সে তো সেই রকম ছটপট করতে, চিল্লাতে পারতেছে না। তো দেখা যাচ্ছে যে এক পর্যায়ে সে মারাই যাবে, ঠিক সেই মতে পাশের ঘরের একজন, সে দেখা যাচ্ছে আল্লাহ হয়তো তাকে বাঁচাবে, ওই কুপি নিয়ে ওই বাইরে বের হয়েছে আর কি, যেখানে ওই নর্দমাতায় যে পুকুরটাতে চুপবাই ধরছে, ঠিক তাদের ওই বাথরুমটা ওই নর্দমার সামনে, মানে বাথরুমের পানিগুলো ওই পুকুরেই যায় আর কি। আচ্ছা। যেতে দেখে যে কিভাবে ছটপট করে, কি ছটপট করে, মাছ টাছ নাকি নর্দমা তো বড় শোল মাছ থাকে, এরকম থাকে না, ছটপট করে কি রাতে, তো গভীর রাতে, তো ওই রকম হলে একটু বুঝতে পারে। তারপর দেখে যে সে ছটপট করতেছে, মানে চিল্লাতে পারতে ছটপট করতেছে। তারপরে কে রে ওখানে, কে কে এরকম চিল্লানোর পরে দেখা যাচ্ছে স্বাভাবিক হচ্ছে, ছেড়ে দিছে, তখন চলে গেল। তারপরে সবাই ঘরের বের হয়ে ওকে টেনে টেনে তুলে একদম কয়েছে, এই অবস্থা কেন, এটা সেটা, আমাকে তো একটা মেয়ে আমাকে এরকম ভৌতিক একটা ভয়ঙ্কর চেহারা, আমি তো ওই যে এমুক মেয়েকে ভাবছি যে আমার সাথে, ওর মতো করে আমাকে এমন ভাবে আমাকে ইয়া করছে যে আমি বুঝতেই পারিনি এত রাত্রে ওই কোথা থেকে এখানে থাকবে। এত রাতের যে সে যে একটু ভাববে যে তুই এত রাত্রে এখানে, সেটা এই ভাবনাটা তার মাথায় ঢুকেনি। সে বুঝতেই পারেনি যে আমি যে প্রশ্নটা করবো না, এত রাত্রে তো তোমার এখানে থাকার কথা না, রাইট, কিন্তু সে সেটা বলার সুযোগ মানে তাকে এমন ভাবে বশ করেছে যে সেই কথাটা, মানে তার সঙ্গে গল্প করতে করতে সে আসলো, কিন্তু আগে পিছছিল, মেয়েটা কিন্তু আগে গেছিল, একটু সন্দেহ জাগে ওনার মাঝে, যে সন্দেহ রাখার কোনো সুযোগ দেয়নি আর কি। ওই যখন ওখানে এসে, মানে তার তো মাছগুলো খাইছে, সঙ্গে তার ক্ষতি করার টার্গেট নিছে আর কি। জি। ওই তারপরে যখন সবাই এসে বললো যে আমাকে তো আজকে ওই এরকম মাছ খেয়ে কয়েকগুলো জিন থাকে না পেতনি বা এরকম, আমাকে তো সে অ্যাটাক করছে, আমি তো আজকে মরতে মরতে বেঁচে গেলাম, উনি যদি বের না হতো তাহলে আজকে আমি মারাই যেতাম, আর একটু হলে মারা, আমার দম তো শেষ প্রায়। তখন তাকে গোসল করালো, দা গরম করে পানি খাওয়াইছে, দোয়া করে ফু দিল, এটা করলো ওইটা করলো, যাক সেই যাত্রায় সে বেঁচে গেল। এই যেমন এই গত মাসের 25 তারিখের ওই দিক হবে, আচ্ছা 25-26 তারিখের ওই দিক হবে। আমি ভয় পেয়েছি, ভৌতিক কিছু না, মানে আমি যে বাসায় গিয়েছি সেই বাসায় আমাদের বসের বাসা আর কি। তো আমাকে বললো যে দ্বিতীয় তলাটা পুরো বিশাল একটা রুম, বিশাল বড়, মানে দ্বিতীয় তলাটা 3-4টা রুম আছে, কোনো রুমে কেউ নেই, আবার হচ্ছে একটা কোনো লাইট জ্বলা ছিল না, আমি গিয়ে শুধু একটা লাইট জ্বলাইছি। তো প্রজেক্টরের তার, তারপরে হচ্ছে বিভিন্ন প্লাগ, এগুলো নিতে আর কি ওখানে উঠছি। উঠতে ওই কিচেনে হচ্ছে আপনার ফ্রিজে বিস্কিট ছিল, সাথে একটা ফ্রিজ ঢাকা ছিল। আচ্ছা, আমি তো এমনি ভয় পাচ্ছি, নিরিবিলি কেউ নেই, এত বড় বিল্ডিং এ তো এমনি আতঙ্ক, খুব নিরিবিলি, আমি ভয়ে ভয়ে কিন্তু তারগুলো নিচ্ছি। নিতেই কিছুক্ষণের মধ্যে একটা ফ্রিজ টাস করে ফ্লোরে পড়লো। আমি মানে হার্ট অ্যাটাকের মতোই আমার অবস্থা হয়েছিল, মানে আমি প্রচন্ড ভয় পেয়েছি। তো সেই মুহূর্তে আমি করলাম কি, আমার কিচেনে আমাকে দেখতে হবে যে কি জিনিসটা, মানে আমার সাহস করে হলে তো আমাকে যেতে হবে, কারণ আমার পাশেই তো ঘটনা। যাক আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কি আসলে তেমন ভৌতিক কিছু ছিল না। আমি যখনই দেখতে যাব দেখি বিড়াল একটা বের হয়ে আসলো, আমি দেখি বিড়ালটা তো ওই বাসারে, আমি দেখার পরে মানে ফ্রিজটা তো ভেঙে দিছে,
যাক, তারপর ওই যাত্রায় আমি খুব মানে আমার মনে একটা শান্তি, আমি খুব আতঙ্কিত হয়েছিলাম। মানে এক কথায় মানে আমার হার্ট দুর্বল হয়ে এসেছিল আর কি ওই সময়। কিছু ছিল না যে আমি আল্লাহকে মানে আল্লাহ ওই টাইমে তো আমি মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দোয়াটা আমি প্রচুর মানে সবসময় পড়ি। তো ওই টাইমে ইনশাআল্লাহ ওই বিড়ালের উপর দিয়ে বেঁচে গেলাম যে ওখানে ভৌতিক কিছু ছিল না, কিন্তু ভৌতিকের মতো ঘটনাটা ঘটেছে। যেমন আজকে আমাকে ও বলতেছিল যে ভাই আপনি ওখানে যে 3 গাছতলা যখন আমি এসেছি, আমি কিন্তু খুব ভয় পাই আমি নিজেও, ঠিক আছে? জি। তো বলতে ভাই আপনি চাইলে হাঁটতে হাঁটতে আসতে পারবেন, কারণ আমার তো ভাই একা যাওয়া যাবে না এই রোডে, আমি যেতেই পারবো না। কারণ আমি কিন্তু এক কথায় ওই ভূত তো নেই, আমরা খারাপ ভূতগুলোকে যে ভূতের আকৃতি নেয় এগুলোকেই তো আমরা ভূত বলি। তা আমি প্রচন্ড সেই জিনিসগুলোকে ভয় পাই। আচ্ছা, আমি প্রচন্ড ভয় পাই এবং আমি এগুলো থেকে সবসময় দূরে থাকা, কারণ আমি যেহেতু মুসলমান, আমি সবসময় জিন আছে এটা আমাকে বিশ্বাস করতেই হবে। এটাকে অবিশ্বাসের কিচ্ছু নেই, জিনের মধ্যে খারাপ ভালো আছে। যারা খারাপ তারা তো যে আমরা যেটাকে ভূত বলে জানি, তারা ওই ভূতের আকৃতি নেয়, বিভিন্ন ভৌতিক চেহারা এটা সেটা। তো তো আমি চাই যে হচ্ছে আল্লাহর নাম যেন সবাই সবসময় স্মরণ করে। আজকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার যেন যেতে কোনো প্রবলেম না, এটা আমরা ইনশাআল্লাহ করব। অবশ্যই একটু ভয় লাগবে যে আমি একবার ভেবেছিলাম যে আমি কি এখানে এসে ঘটনা বলবো, কারণ আসার সময় যদি আমার কোনো প্রবলেম হয়। জি। তা আমি একবার না করতেই চেয়েছিলাম, পরে ভাবলাম না যাই দেখি, কখনো তো বলা হয়নি, কতটুকু গুছিয়ে বলতে পারবো জানি না, যাই আজকে একটু ঘটনা বলি। আমার এইসব ঘটনা আমার আত্মীয় স্বজনের ভিতরে, যেমন আমি যেই জায়গার ঘটনা প্রথমে বললাম, আমি চাইলে ওনাদের আরো অনেক ঘটনা আছে, আসলে তাদের ওই জগতেই থাকা, মানে ওইখানেই তাদের বসবাস, জিন যেখানে আছে তাদের বাসা যে সাইডে থাকে ওখানে অনেক আছে। আচ্ছা, এই যেমন কিছুদিন আগে ওনাদের বাড়ির সামনে পুকুর আছে, পুকুরের মধ্যে ওখানে একটা উঁচা একটা টিলা আছে মাটির, মানে ওনাদের জমিতে এমনি মজা করে বলে ওটা সেন্ট মার্টিন দ্বীপ, মানে এমনি দ্বীপের মতো একটু ছোটখাটো উঁচা, অনেক গাছ আছে। ওই গাছগুলো করছে কি আমার এক কাকু ভাবছে যে এই গাছগুলো রেখে লাভ নেই, এখানে কেটে সমান করে দেওয়ার পর থেকে এই বাসে উৎপাত শুরু হয়েছে আর বেশি। আচ্ছা আচ্ছা, রাতে এই শব্দ পাচ্ছে, ওই শব্দ পাচ্ছে, এই জানলা নক করতেছে, তারপরে আপনার জানালা দিয়ে ডাকতেছে, যেমন আমার শাশুড়িকেই ডাকতেছিল, এই বিয়ারি আই দিকে, আচ্ছা আচ্ছা, আয় বাইরে যাই, এইভাবে সব সময় ডাকে, সব সময় ডাকে। যেমন সেদিন আমার ওই যে পানিতে কি যেন এগুলো থাকে, জলহস্তি না কি বলে সেগুলোকে, তা আমি বারবার নিষেধ করেছিলাম যে দেখেন মা, আপনি পারলে সন্ধ্যার সময় কোনো ময়লা পানি আপনি পুকুরে ফেলতে যাবেন না। জি। তো তখন সন্ধ্যার আজানটা পার হয়ে অন্ধকার হয়েছে, মানে পরিপূর্ণ অন্ধকারটা হয়েছে আর কি। ওখানে যখন পানিটা ফেলে দিল, ফেলিতে ঘুরে দেখে গাছের আড়ালে কেউ লুকে থাকলে মাথাটা দিলে, একজন যদি কেউ লুকাই থেকে মাথাটা বের করে দেয়, একটা কিন্তু বডি দেখা যাচ্ছে, মাথাটা বের করে দিয়ে কাউকে ফলো করতেছে। ওই দিন আমার শাশুড়ি এই জিনিসটা দেখে তার শরীরের লোম একবার শিংড়ে উঠেছে। পরে ফোন দিয়ে বলতেছে আমার ওয়াইফকে যে মৌ, আজকে না আমি একটু ভয় পাইছি। আচ্ছা, আমি ওখানে সন্ধ্যার সময় ওই সুতি পানিগুলো, কাজ করার যে পানিগুলো আছে না, ময়লাগুলো ফেলে দেওয়ার পর আমি ঘুরে দেখি যে ওই আম গাছটার পিছনে কে যেন দাঁড়ায় আমাকে দেখতেছে, কিন্তু আমি পুরা দেখছি যে আমাকে কেউ দেখতেছে। আমি ওই দিন এতটাই ভয় পেয়েছি যে যে দিক দিয়ে আসবে তার সামনে কাজটা, সেখানে তার কিছুক্ষণ পর সে অবশ্য সাহস করে তার সামনে চলে আসছে আল্লাহর নাম নিতে। কিন্তু সেই দিন আমার শাশুড়ি যত জানালা দিয়ে ডাকছে, যত কিছু হয়েছে, সর্বোচ্চ ভয়টা সে সেদিন ওই সময়টা মানে সে ওই দিন চোখের সামনে দেখেছে আর কি। এই জিনিসটা কিন্তু সত্যি অনেক মারাত্মক একটা বিষয়, অনেক অনেক, যে আপনি কোথাও একা কাজ করছেন, ধরুন আপনি পড়তে বসেছেন বা নিজে কোনো কাজ করছেন কম্পিউটারে, হুট করে আপনি সম্পূর্ণ বাসায় একা আছেন, এবং এমন একটা সময় যে সময় আপনার আশেপাশে কেউ থাকার কথা নয়। আপনার শাশুড়ি কখন ময়লা ফেলতে গিয়েছিলেন? সন্ধ্যায়, এই সন্ধ্যার যখন সন্ধ্যার আজানটা শেষ হওয়ার পরে দেখা যায় 10-12 মিনিট গেলে একটু পরিপূর্ণ অন্ধকারটা হয়, ওই অন্ধকারটুকু। এমন একটা সময় যখন আপনার আশেপাশে কেউ থাকার কথা নয়, স্বাভাবিকভাবে কেউ থাকে না, ঠিক সেই মুহূর্তে যদি আপনার দরজায় একটা টোকা দেয়, বা হচ্ছে আপনি যে জানলার পাশে পড়তে বসছেন, বা হচ্ছে আপনার দৃষ্টিটা কোনো এক জায়গায় গেল, এবং ধরুন আপনার রুমের বা অন্য রুমের যে পর্দা লাগানো থাকে দরজায়, আপনি সেই দরজার দিকে তাকালেন এবং ঠিক সেই মুহূর্তে আপনি দেখতে পেলেন যে কেউ একজন উকি দিয়েছিল, এবং আপনি তাকানোর সঙ্গে সঙ্গে সেই অবয়ব বা কোনো একটা ব্যক্তি সেখান থেকে সরে গেল। আসলে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ বাসায় যদি একা থাকেন, সেই সময়ের যে অনুভূতিটা, এটা আসলেই ব্যাখ্যা করার মতো নয়, এবং প্রচন্ড রকম মারাত্মক রকমের ভয় পাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু সেই সময়।
আমি আরো একটি ঘটনা বলতে চাই, এটা আমার বাসার পাশে, আমার মানে বাসার একটা বাসা পরেই আর কি। তো সে যে ভয়টা পেয়েছে, বেশি বড় ঘটনা না, ছোট। সে রাত 2টা-3টার দিকে তার প্রস্রাবে চাপ দিয়েছে, সে প্রস্রাব করবে। তাদের ঘরের সামনে কি, তাদের ছোট থাকতে তারা ওই যে ঘুম থেকে উঠে একটা সাইডে ঘরের সামনে প্রস্রাব করতো, ওখানে একটু ময়লা আবর্জনায় থাকতো আর কি, দুর্গন্ধ থাকতো জায়গাটাতে। সে একদিন ঠিক ওইভাবে উঠেছে। সে মানে ফ্যামিলিটাই হিন্দু ফ্যামিলি, এমনিতে অন্য কোনো সমস্যা নেই। তো সে উঠেছে, উঠার পরে প্রস্রাব করতেছে, করতে দেখে যে একজন ওখানে বসে আছে, একটা কালো অবয়ব বসে আছে। বসে থাকতে তো মাথা ঘুরে দেখে যে কে বসে আছে। সে ভাবছে যে তার মা সবসময় একটু এলোমেলো হয়ে থাকতো তো একটু, তো সে ভেবেছে যে আমার মা নাকি। ওর মা কিন্তু মাঝে মধ্যে রাত করে বাইরে বসে থাকতো, তারপরে বাইরে বের হয়ে বসে থাকতো, ঘরের দরজার কাছে বসে থাকতো, একটু এলোমেলোই থাকতো সবসময়, প্রায় এরকম। মন চাচ্ছে রাত 2টার দিক বাইরে যাচ্ছে, কিন্তু ও ভাবছে যে আমার মা নাকি। কাছে গিয়ে বলতেছে, মা এখানে তুমি বসে আছো কেন? এই কাছে গিয়ে মা এখানে বসে আছো কেন এই কথাটা বলবে, সেই মুহূর্তে দেখে যে ওই বডিটার হাত নেই, 2 হাত নেই, 2 পা নেই, মাথা নেই, শুধু এই এতটুকু। দেখার পরে ও বাবা বলে দরজা জানলা ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢোকার পরে যে চিল্লাচিল্লি করে, তো ওর অবস্থা খারাপ। তারপরে যখন বলে কে রে, বলে না চোরটা হতে পারে এই হিসাবে, এই কে রে, কে এখানে, এটা সেটা বলে, তারপর যখন ওই জায়গায় গিয়ে চেক করে দেখে না, তখন সে ততক্ষণে তো মানে গায়েব হয়ে গেল। তো আমার বাবা যেমন, এটা গেল একটা ঘটনা। আমার বাবা এক সময় কিন্তু ওই যে রাজনীতির সঙ্গে একটু জড়িত ছিল। আচ্ছা। তো তখন রাত 3টা, 2:30, 3টার মতো বাজে, ওই মাঝে মধ্যে সম্মেলন হয়, সেই সম্মেলন শেষ করে বাসায় আসতে, আমার বাসার সামনে যে বাসাটা বর্তমানে আছে সেটা একটা বাসা ছিল, হিন্দু ফ্যামিলির একটা বাসা ছিল। আচ্ছা আচ্ছা। তো দেখে যে বড়াই পাত্তিছে, এই গরমের সিজনে তো বড়াই নেই, একদম গরমের দিন, দেখে কোটা দিয়ে বড়াই পাত্তিছে। আব্বা কিছুক্ষণ ফলো করলো, ফলো করার পরে তো বলে, কি ব্যাপার চাচি, আপনি এত রাত্রে কোটা দিয়ে বড়াই পাত্তিছেন? আব্বা একটু মজাও করতো, তো তাদের সাথে, এই চাচি এত রাত্রে বড়াই পাত্তিছেন কিসের জন্য? আমরা পাগল হয়েছেন নাকি এত রাত্রে বড়াই পাচ্ছেন? খাবে কি এত রাতে বড়াই? কিন্তু কথা বলে না, চুপচাপ আছে, আর বড়াই পাত্তিছে, কথা বলে না, চুপচাপ বড়াই পাত্তিছে। তখন আব্বা ভাবছে বয়স্ক মানুষ, কথা বলতে লজ্জা পাইছে হয়তো, তাড়াতাড়ি ঘরে শুয়ে পারেন, এত রাত্রে আবার বড়াই পারে। এই কথা বলার পর বাসায় গিয়ে যখন মাকে বলতেছে যে উনি কেমন জানি এত রাত্রে বড়াই পাত্তিছে, তো ওনার কি এত রাত্রে বড়াই খায়, উনি কি করবে? কি কয় এখন বড়াই? তোমার কি মাথা গেল নাকি? তুমি কি বুঝো না এই যে এটা বড়াই সিজন না? এত রাতে কি? তারপরে বাইরে বের হয়ে দেখে বড়াই তো গাছে নাই, নিরিবিলি একদম জায়গাটা। আচ্ছা। তবে আব্বা ভয় পায়নি, মানে ওটা ওই অনুভূতিটা আসেনি যে সে ভৌতিক কিছু সেজেছিল। জি। আর একটা কথা কি, প্রতিটা ভৌতিক ঘটনা কিন্তু সেম, কারণ ওই সেম ভাবে সবার সামনে আছে, সেম ভাবে যাতে কারো হাত, কোনো সময় দেখা যায় মাথা নেই, কোনো সময় হাত নেই, কোনো সময় পা নেই, কোনো সময় বান্ধবীর রূপ ধরে আছে, বন্ধুর রূপ ধরে, এটাই কিন্তু সচরাচর সবার সঙ্গেই প্রায় ঘটে, খালি ধরনটা একটু আলাদা, প্রেক্ষাপট আলাদা, এবং স্থান জায়গাটা একটু আলাদা, সময় আলাদা। তো এই ছিল। তো আরো অনেক ঘটনা আছে, আসলে সবসময় সব একবারে মাথায় মনে পড়ে না আর কি। তো ভবিষ্যতে যদি আবার সুযোগ হয়। জি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও যদি যেহেতু সময় আছে, আমরা আপনার কাছে আবারও আসতে পারবো, এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে শাহাদুল আছে। যদি শাহাদুলের কাছে ঘটনা আছে সম্ভবত একটা, যদি সময় হয় আমরা শাহাদুলের কাছেও আসবো। থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত ছিলেন, এবং স্পেশাল থ্যাঙ্কস গোস টু আলিফ ভাই। উনি আমাদেরকে আজকে যথেষ্ট ভয়ানক কিছু বাস্তব অভিজ্ঞতা শোনালেন। এরকম ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে, আমাদেরকে লিখে জানাতে পারেন, আমাদেরকে স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন, এবং যারা চান আপনাদের ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে অবশ্যই লিখে পাঠাবেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, যারা অফলাইনে শুনছেন, স্পেলিংটি হচ্ছে BHOOT
ALIFTOOT.SARABELA@gmail.com। লিখেছেন আমাদেরকে রায়হান মাহমুদ, গোবিন্দগঞ্জ থেকে দেখছি। রাতুল ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। লিখেছেন নাদিয়া আফরিন, নিতু ভূত। হ্যাঁ নিতু, কেমন আছো? লিখেছেন আমাদেরকে মেহেদি হাসান মানু, রাতুল। আচ্ছা আচ্ছা, বাসায় কিন্তু আজকে কেউ নাই। আচ্ছা আচ্ছা, লিখেছেন সাবধানে থেকো। আচ্ছা আচ্ছা, আমার রুমে শব্দ করে কেউ একজন, এরকম একটা কমেন্ট করেছেন আমার ভাইয়া। লিখেছেন সামিউল হাসান, হ্যাঁ দেখা যাবে, আমি ভূতের অপেক্ষায় আছি। লিখেছেন আমাদেরকে গাজীপুর থেকে সামিউল হাসান। এরপর দেখতে পাচ্ছি মাসুদ রানা মণ্ডল ছিলেন জয়পুরহাট থেকে। লিখেছেন ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না। খন্দকার মেহেদি হাসান মারু লিখেছিলেন আমাদেরকে। আবির মাহমুদ ছিলেন আমাদের সাথে ছিলেন নয়ন সরকার। মাছ ধরার ঘটনাটা আসলে অনেক ভয়ানক ছিল। রুমি ছিলেন আমাদের সাথে, লিখেছেন ইমেল শুনতে অনেক ভালো লাগে। মেহরাজ হাসান লিখেছেন অনেক দেরিতে যুক্ত হয়েছেন উনি, এমনটি বলেছেন। আচ্ছা, আলিফ ভাই যে মাছ ধরার ঘটনাটি কিছুক্ষণ আগে শোনালেন, সেই সময় কমেন্ট করেছিলেন যে বেস্ট স্টোরি এভার। আপন লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে ঘটনাটি চমৎকার ছিল। মারুফ আহমেদ রেহান ছিলেন পরিবারের, আচ্ছা আচ্ছা, বোয়ালি থেকে শুনছেন আমাদেরকে, এমনটি জানিয়েছেন। অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে থাকবেন বলে জানিয়েছেন। আর যে আসলে আমি ওনার নামটি উচ্চারণ করতে পারছি না, কেমন যেন অদ্ভুত ধরনের। আপনি যদি আমাদেরকে শুনে থাকেন, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন যে আপনার নামের স্পেলিংটা হচ্ছে GAMIR। এটা আসলে গামির হয়, বাট হচ্ছে আপনি যে কি উদ্দেশ্যে লিখেছেন, জির জায়গায় যে হবে নাকি, এমনটি অবশ্যই আমাদেরকে এনশিওর করবেন। এআর আশাফুল ছিলেন, ভাইয়া কমেন্ট পড়েন না কেন? পড়ে ফেললাম। আচ্ছা আচ্ছা, সাগর রহমান লিখেছেন ওনার একজন প্রিয় মানুষ, আমাদেরকে অফলাইনে শোনেন, এমনটি জানিয়েছেন। বাপ্পি কুমার ছিলেন আমাদের সাথে, পাশে আছি শেষ অবধি। আজ অনেক ঠান্ডা লিখেছিলেন হৃদয়ে, একা অন্ধকার রুমে বসে শুনছেন আমাদেরকে। আতিক হাসান সোহান, উনি লিখেছিলেন আমাদেরকে বিসিক থেকে, আমাদের সাথে ভূতবেলাতে যেতে চাই স্টোরি আছে। স্বপন আহমেদ লিখেছেন আপনাকে ন করা হবে, আপনি রেসপন্স করবেন প্লিজ। এআর আশরাফুল লিখেছেন একা একা শুনছেন উনি। আমাদের সাথে আবারও ছিলেন রবিউল রানা, অনেক ভালো লাগছে ঘটনা শুনতে। ইউসিসি আসিফ ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন হ্যালো ভাইয়া। শেষ মুহূর্তে আমাদের সাথে লিখেছিলেন SM হাসান আহমেদ, আমার ফোনে তোলা ভূতের ছবি আছে, আমি নিজে তুলেছি। আচ্ছা, আপনি আমাদেরকে মেইল করতে পারেন আপনার যদি কোনো প্রবলেম না থাকে। আমাদের ভূতবেলার যে ইমেলটি রয়েছে, আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভূতবেলার ফেসবুক লাইভে, স্ক্রিনের একেবারে নিচে দেখবেন ডান পাশে আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনার কাছে অনুরোধ রইল, যদি আপনার কোনো প্রবলেম না থাকে আমাদেরকে মেইলে পাঠিয়ে দিন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। লিখছেন আমাদেরকে মারুফ আহমেদ রেহান, হরিপুর থেকে। রাতুল ভাইয়া আমি একজন নিয়মিত শ্রোতা। বিজয় দাস ছিলেন আমাদের সাথে, আমিও আছি। ওকে, আমাদের সাথে সেই সাথে আরো অনেকেই যুক্ত ছিলেন। সঞ্জিত দাস ছিলেন আমাদের সাথে, আমাদেরকে লিখেছিলেন মেহজাবিন মৌ, গাইবান্ধা মাস্টার পাড়া থেকে শুনছি। আসলে আলিফ ভাই আপনাকে ধন্যবাদ, আপনার কারণে আমরা কিছু নতুন নতুন শ্রোতা পাচ্ছি আজকে। মাস্টারপাড়া থেকে দেখছেন আমাদেরকে মেহজাবিন মৌ, ভাইয়ের সহধর্মিনী। আচ্ছা, ভাবির জন্য অনেক অনেক শুভকামনা, আমাদের সাথেই থাকবেন। লিখেছেন বিজয় দাস, আমি যুক্ত আছি বাদিয়াখালী সুখান দিঘি থেকে। বিজয় দাস আমাদের সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে আরও অনেকেই লিখেছেন, যেমন আহসান হাবিব ঢাকা থেকে শুনছিলেন। সেই সাথে আরও কিছু কমেন্ট মিসিং হয়েছে এদিকে, যেগুলো পড়া হয়নি। আমাদের সাথে ছিলেন 10 জন মিলে শুনছিলেন। স্বপন আহমেদ লিখেছেন আমাদেরকে ভূতের গল্প শুনছি 10 জন মিলে। সেই সাথে আতিক হাসান সোহান ছিলেন আমাদেরকে লিখেছিলেন। RS সুভাষ ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন চালিয়ে যান ভাইয়ের সাথে আছি। গল্পগুলো অনেক ভয়ের ছিল। রবিউল হাসান লিখেছিলেন আমাদেরকে দোকানে শুয়ে শুনছেন আমাদেরকে, লিখেছেন AR আশরাফুল। সেই সাথে অসংখ্য মানুষ যারা এই মুহূর্তে আমাদেরকে ফেসবুকে দেখছেন এবং শুনছেন। জান্নাতুল ফেরদৌস বানি ছিলেন আমাদের সাথে। আলিফ ভাইয়া গো অ্যাহেড, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আমাদেরকে রুহুল আমিন সরকার, ভয় পেতে চাই।
আসলে ভয় পেতে চাই এবং ভয় পাওয়াতে চাই। এই জন্য আমরা আসলে কথাটা কেমন হয়ে গেল না, ভয় পেতে চাই। এই জন্য আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার বাসার আশেপাশে যদি পরিত্যক্ত কোনো জায়গা থাকে সেখানে একা ঘুরে আসতে পারেন, অথবা বাসার আশেপাশে যদি কোনো শ্মশান থেকে থাকে সেখানে যেতে পারেন যদি আপনার এতই ভয় পাওয়ার ইচ্ছে থাকে। লিখেছেন আমাদেরকে রায়হান মাহমুদ, ভয় পাচ্ছি না। অবশ্যই আপনি মিস করেছেন, আসলে প্রথম দিকে আমাদের যে ঘটনাগুলো ছিল বেশ ভয়ানক ছিল, এবং আরও কিছু ঘটনা আছে আমাদের সাথে, আমাদের কাছে। যেমন আলিফ ভাই আছেন আমাদের স্টুডিওতে, তার কাছে আমরা আরও একবার ফিরবো। এবং অনেকেই লিখেছেন ভয় পাচ্ছেন, অনেক বেশি ভয় পেয়েছেন, আবার অনেকে লিখছেন ভয় পাচ্ছি না। ভয় পাওয়া না পাওয়ার মাঝেই আসলে ভূতবেলা অবস্থান করছে। কারণ প্রত্যেকটি ঘটনা যারা আমাদের সাথে শেয়ার করেন, কখনো দেখা যায় যে ওনার কাছে সবচেয়ে জানা, যে সবচেয়ে শোনা ভয়ানক যে ঘটনাটি রয়েছে সেটি উপস্থাপন করেন। উনি যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় ওনার মনে যে অদ্ভুত একটা অনুভূতি কাজ করেছে এবং ওনার মনে দাগ কেটে গেছে, যে অনুভূতি যেটি উনি কখনো ভুলতে পারেন না। সেই চোখ বন্ধ করলে তার সেই মুহূর্তের কথা মনে পড়ে। ঠিক সেই জায়গা থেকে উনি যখন এই ঘটনাটি এখানে এসে শেয়ার করেন, সেক্ষেত্রে দেখা যায় যে সময় এবং স্থান ভিন্ন হওয়ার কারণে ঠিকভাবে উপস্থাপন করতে পারেন না। তো এই বিষয়গুলোর কারণে আসলে ঘটনাগুলো অনেকের কাছে উপস্থাপনের ধরনও কিন্তু অনেক সময় ভ্যারি করে, যে ভয়ে কতটুকু লাগছে বা যে শুনবে তার কাছে কেমন লাগবে, এবং যে অনুভব করেছে তার কাছে ব্যাপারটা দুই জায়গা থেকে দেখলে ভিন্ন। তবে আপনি যদি যে বলছে ঘটনাটা তার জায়গায় থেকে যদি আপনি নিজে একটু অনুভব করার চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে ভয় আসলে কি বা কীরকম। তবে এই যে কিছুক্ষণ আগে লিখেছেন যে ভয় পেতে চাই, এরকম ইচ্ছে যেন কারো না হয়, কারণ যাদের সঙ্গে ঘটে তারা আসলে বুঝতে পারে যে কতটা কঠিন একটা সময়ের মুখোমুখি হতে হয় সেই সময়। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। আমি আলিফ ভাইয়ের কাছে আরেকবার ফিরতে চাই। ভাইয়ের কাছে আর কিছু ছোট ঘটনা রয়েছে, সেগুলো শুনবো। ভাইয়া। ধন্যবাদ রাতুল ভাইয়াকে। হুম হুম। এখন আমি যে ঘটনাটা বলবো, উনি সম্পর্কে আমার দাদি হতেন। আচ্ছা। উনি এখন বেঁচে নেই। তো উনি একদিন রাতে নামাজের অজু করার জন্য উঠেছে। নামাজের অজু করার জন্য তো একটু আগেই উঠে অনেকে, গ্রামগঞ্জের লোক বা তাহাজ্জুদের নামাজ, গভীর রাতে যে নামাজ পড়ে আর কি, সেই জন্য উঠেছে। ওঠার পরে তাদের যে কলের পাটটা, কল যেখানে ছিল সেখানে আপনার বাঁশের ঝাড় ছিল। আচ্ছা, সে বাঁশের ঝাড়ের কাছে যখন তাদের কিন্তু এক টাইমে কিন্তু তারা কিন্তু ভয় খুব কম পেত। তো বাঁশের ঝাড়ের কাছে যখন গিয়েছে, তখন থেকে একটা আগুনের দলা, মানে মশালের যেরকম আগুন থাকে না, ওই টাইপের উঠতেছে, কিন্তু একটু বড় টাইপের, একটু মিডিয়াম সাইজের, মানে একটা ছোট ফুটবলের সময়। আগুনটা আপনার ওখানে জ্বলতেছে, মানে মিটমিট করে আগুনটা কাছে আসার চেষ্টা করতেছে, বা এক জায়গায় স্থির হয়ে আছে প্রথমে। ইনি করলো কি, ওই আগুনটা দেখে একটা বাঁশ আছে না, বাঁশ একটা নড়া দিছে। এই নড়া দেওয়ার কারণে আগুনের দলাটা দুইটা হয়েছে। আচ্ছা, আগুনের দলাটা যখন দুইটা হলো, তিনি বললো কি ব্যাপার, তাও ভাবতেছে নড়া দিলে যদি চলে যায়, ওরা যদি চলে যায়, এইভাবে ভাবতেছে। আগুনের দলাটা যখন দুইটা হলো, উনি করলো কি, আবারও নড়া দিছে, সেটা দুইটা থেকে হচ্ছে চারটা। আচ্ছা, দুইটা থেকে যখন চারটা হয়েছে, তো উনি প্রচন্ড ভয় পেয়েছে। তারপরেও তো তারা একটু সাহস ছিল, ওই দিক দিয়ে মনের দিক দিয়ে তারা অতটা দুর্বল হয়নি। তারপরে অনেক আগের ঘটনা যেহেতু, তো আসলে মানে তারপরে সঙ্গে সঙ্গে উনি যখন ভয় পেয়ে যখন একটু দোয়া কালাম মানে পড়া শুরু করলো, আসলে সেটাতে কাজ হয়নি তেমন একটা, মানে আসলে শক্তিশালী একটু কিছু থাকলে তখন দেখা যায় একটু আরো ক্ষতি করার চেষ্টা করে আর কি। তো মুহূর্তের মধ্যে চারপাশে আগুনের দলা কয়েকটা তাকে ঘেরাও করেছে। ঘেরাও করেছে, তার মুখ দিয়ে যে একটা সাউন্ড আসবে যে কে বা আমাকে তাড়াতাড়ি বাঁচাও, বা এইরকম
তার বলার মতো কোনো শক্তি নেই ওই মুহূর্তে, হুম, বলার মতো শক্তি নেই। এই আগুনের দলগুলো কয়েকটা ঘুরতে ঘুরতে আবারও একটা দলায় পরিণত হয়েছে। হওয়ার পরে করলো কি, আগুনের দলাটা সেম ভাবে ওখান থেকে করলো কি, হুম, মিলাই গেল। আচ্ছা। মিলাই গেল। উনি তো যখন ঘরে ঢুকতে ধরবে, মানে বের হতে যাচ্ছে, বের হতে যখন ধরেছে ওনার চুলটা ধরছে টেনে। আচ্ছা। চুলটা যখন টেনে ধরলো, হুম, ওনার তো দেখা যাচ্ছে যে উনি তো প্রচন্ড এখন ভয় পেয়ে পাচ্ছে যে আমাকে তো ধরছে, আমি আজকে বাঁচতে পারবো কিনা এটাও সন্দেহ। উনি এত যে তার বাড়ির লোকজনকে ডাকার চেষ্টা করতে, তার ছেলে মেয়েদেরকে, উনি পায়নি। শেষ পর্যন্ত যখন ধস্তাধস্তি হয়েছে, হুম, দেখা যাচ্ছে তাকে যে ধরেছে প্রচন্ড ধস্তাধস্তি হচ্ছে, বয়স্ক লোক, তারপরে সে শক্তি খাটিয়ে তারপর শেষে যখন শুধু আল্লাহ আল্লাহ ডাক দেওয়া শুরু করলো, হুম, 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 এই আল্লাহ আল্লাহ বড় সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গেই তার ছেলে মেয়েকে কান্নাকাটি করে ডাক দেওয়া শুরু, তখন সবাই আসছে, ওই যাতে সে বেঁচে গেল আর কি। তো এটা একটা তার ছিল খুব করুণ এবং ভয়ঙ্কর একটি ঘটনা। আচ্ছা, আচ্ছা। আসলে এই ভয়টা হচ্ছে কি, আমি কিন্তু এখনো রাতে বাসায় লাইট অফ করে শুতে পারি না। আচ্ছা। মানে আমি কিন্তু রাতে যখন শুই, একাই যদি আমার বাসায় কেউ না থাকে, বরং আমি রাস্তায় গেলে ভয় পাই না, আমার রুমে একাই থাকলে আমি ভয় পাই। আচ্ছা। আমার ঘরের বাথরুমের লাইট থেকে শুরু, রান্নাঘরের লাইট থেকে শুরু করে সব লাইট আমি জ্বলাই রাখি, যে আমি ওই একাই ওইভাবে থাকি। আচ্ছা, আচ্ছা। কারণ আসলে ভৌতিক জিনিসটা যার সঙ্গে ঘটে, সেই একমাত্র বুঝে যে তার জীবনের মধ্যে কি যাচ্ছে। কি যাচ্ছে আসলে? তো এটা আমি সবসময় চাবো। অনেকে হয়তো বলে যে আমি ভয় পেতে চাই, ভয় পেতে চাই। এটা হচ্ছে কি, যে এটা মনের আবেগ। কখনো দোয়া করেন যে কখনো যেন এই টাইপের ভয় না পান। হুম, 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 আমার একটা বন্ধু ছিল, ওরও খুব এরকম যে দেখার শখ, যে আমি দেখবো কি হয়েছে। হুম, ও করলো কি, একদিন শ্মশানে গেল, তাও আবার আমাবস্যা রাতে। হুম, আসলে ওর ভাগ্যটা ভালো ছিল, তেমন ভয় পাইনি। হুম, ওই আমাবস্যা রাতে গেল, ওই ভূত জিন দেখবে কি হয়েছে দেখি তো এইদিকে, হুম। অনেকে সাহস। জি। সে ওখানে গিয়ে সিগারেট খাচ্ছে, হুম, ওখানে শুয়ে আছে, হুম, একা একা আছে, দেখে কিচ্ছু দেখতে পারতেছে না ওখানে। হুম, আচ্ছা, 30-40 মিনিট যখন ছিল, দেখে কিচ্ছু নেই। হঠাৎ একটা লোক এসে ওকে বলতিছে, এই ছেলে তুমি এখানে কেন আছো? হুম, হুম, এত রাত্রে এখানে যে তুমি আছো, যে এই জায়গাটা জানো কেমন? এটা তো অনেক ভয়ঙ্কর জায়গা, এখানে তোমার ক্ষতি হতে পারে, হ্যাঁ। তুমি বাসায় চলে যাও। আচ্ছা, ও যেই জায়গায় ছিল, কেউ যদি ওকে কিছু বলে যায়, তার যে হেঁটেও যায়, কম করে হলো ওই সীমানাটা ত্যাগ করতে তার 5 মিনিট লাগবে। হুম, মানে বালু ছিল, ইয়ে ছিল, হাঁটতে হাঁটতে যেদিকে যাক, ওই 5 মিনিটের মধ্যে 4-5 মিনিট অন্তত ফাঁকা। মানে হাঁটতে হাঁটতে যেদিকে যাক দেখা যাবে 4-5 মিনিট পর্যন্ত, 3-4 মিনিট পর্যন্ত। ওকে যখন বললো, তো তুমি এখানে কেন আছো, তো এখান থেকে চলে যাও, নাহলে তোমার ক্ষতি হবে, কিন্তু এই জায়গাটা ভালো না, তুমি চলে যাও। কয় না, আমি এমনি আসছি শখে, দেখি কিছু হয় নাকি এখানে, একটু কিছু দেখা যায় নাকি। কয় না, এগুলা দেখার চেষ্টাও করিও না। হুম, যদি কখনো দেখো, তুমি তোমার জীবনের করুণ কাল তুমি নিজেই ডেকে আনবা। হুম, হুম, তো তুমি এখানে না থাকায় ভালো, তুমি চলে যাও। হুম, কয়, আচ্ছা ঠিক আছে, আমি যাব। এই কথা বললো, কয়েক সেকেন্ড হ্যাঁ। বললো, একটু ও লোকটা যাচ্ছে, ওই ভাবছে আচ্ছা ঠিক আছে যাবো, যা ওই অন্য সাইডে হয়তো অন্য মানুষকে একটু থাকতে, হুট করে মনে পড়লো, কি রে এখানে তো কোনো লোককেও আমি আসতে দেখলাম না, আবার এই লোক কোথা থেকে আসলো, হুম, 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 কই দেখি তো, ডাক দিই, দেখে আর নাই লোক। মানে আচ্ছা। 15-20 সেকেন্ডের মধ্যে তার ভাবনাটা এটা ছিল। হুম, দেখে কেউ নাই, কি ব্যাপার, আমি এই মুহূর্তে তো লোকটাকে দেখলাম, এই লোকটাই কি কোনো কিছু নাকি যে আমাকে সতর্ক করলো? জি। তারপরে অবশ্য সে পরে ওই ওই লোকটা চলে যাওয়ার পর যখন বুঝতে পারলো এটা আসলে মানুষ ছিল না, এটা অন্য কিছু একটা এসে তাকে সতর্ক করেছে, হুম, তো সেই জন্য ওই ওই মুহূর্তে তারপরে সে ভয় পেয়েছে, যে জি। ওই লোকটা চলে যাওয়ার পরে সে যখন বুঝতে পেরেছে না এটা তো মানে সাধারণ কিছু ছিল না, কারণ এখান থেকে যদি সে জোরেও হাঁটে অন্তত 3 মিনিট বা 2 মিনিট লাগবে। হুম, আমি এই লোকটা বললো আমি ঠিক আছে আমি যাব এখন একটু পর, বলে আমি ভাবনা অন্যদিকে একটু তাকাইলাম, হুট করে মনে করছি কি ব্যাপার, এই লোকটা এখানে কোথা থেকে আসলো, আসতো তো আমি টের পাইতাম, বা ঘুরে চারপাশে দেখি নাই, সেই ব্যক্তিটা নাই তো নাই। হুম। তারপরে অবশ্য কিছুক্ষণ পরে সে ওখান থেকে প্রস্থান করেছে। নিয়েছে, হ্যাঁ, ওখানে আর ছিল না। তবে এটা কিন্তু ভালো হয়েছে, উনি যদি আগে যদি ওনার মনে প্রশ্নটা জাগতো যে এই জায়গায় উনি কি করে আসলেন, তাহলে কিন্তু ওনার ভয়টা আসলে মারাত্মক রকম ভাবে জি, 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 কাজ জি, করতো হ্যাঁ। সেই সময়। আসলে হ্যাঁ, এইরকম সাহসটা ও যদি আরো দেখাতো হয়তো বা অনেক বড় ক্ষতিও হতে পারতো, হুম, 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 কিন্তু যাক সেই ক্ষতিটা আর হয়নি, হুম, সেই দিক দিয়ে সে বেঁচে গেছে। তা আমি এই রিলেটেড আরো একটি ঘটনা বলবো। জি। ওই
একজন হিন্দু বয়স্ক মানুষ, মানে মহিলা মানুষ আর কি, না মহিলা পুরুষ ছিল উনি, যখন মারা গিয়েছে, ওই হিন্দুদের মারা গেলে কিন্তু দেখা পয়সা ছিটা না, হ্যাঁ সেই টাকাগুলো নাকি সে ওটা তো গরিব মানুষের জন্যই ছিটায় আর কি। জি। তো ওর তো অবস্থা সব দিক দিয়ে ভালো ছিল, তো শখ করে কুড়াইছে আর কি টাকা। শখ করে যখন টাকাগুলো কুড়াইছে, সারাদিন তো টাকাগুলো অন্যান্য খরচও করছে, কিছু ছিল। থাকার পরে রাতে আছে না, রাতে প্রচন্ড আপনার হচ্ছে বাসায় ঢিল পড়তেছিল, আচ্ছা খুব ঢিল পড়তেছিল। তো ঢিল পড়ার পরে তো এখন বলছি কি ব্যাপার, এত ঢিল পড়তেছে কেন বাসায়? তো এখন ওকে বলতেছে যে তুই কি কিছু করছিলি? কয় না আমি তো কিছু করিনি। তো আজকে কি শ্মশানে গেছিলি? হ্যাঁ শ্মশানে গেছিলাম, কিন্তু ওখানে তো সবাই গেছে, আমিও গেছি, আমি তো কিছু করিনি। তো না সত্য করে বল, কিছু করছিস নাকি? হ্যাঁ কয় আমি পয়সা করেছি। তো আচ্ছা। পয়সা করেছিস মানে? কয় হ্যাঁ। তো সেই পয়সাগুলো কোথায়? কিছু পয়সা নিছে, নিয়ে বাইরের একটা জায়গায় রাখছে। রাখার পরে কিছুক্ষণ পরে থেকে ঢিল পড়াটা থামলো, আবার পয়সাগুলো সেখানে আর নেই, আচ্ছা আচ্ছা গায়েব হয়েছে। হুম, তো তখনই ভাবলো এই পয়সার কারণে কিছু হলো নাকি। হ্যাঁ সেটা গেল। আর একটা ঘটনা হচ্ছে আমার নিজের খালু। হুম, আমার খালু যখন একটু কম বয়স ছিল, একটু দুষ্টামু ছিল, খালুরা একটু দুষ্টামু করতে পারে। তো সে করছে কি, বড় লোক হওয়ার একটা টার্গেট থাকে না, যে শ্মশান থেকে এটা আনলে বড় লোক হতে পারবে, ওইটা আনলে বড় লোক হতে পারবে। মানে এগুলো আসলে কিন্তু বাস্তব হয় না, কিন্তু লোকমুখে কিছু কুসংস্কার জি, জি, থাকে। জি। জি 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 কিন্তু তার এই ইচ্ছাটা জাগছে যে আমিও ওরকম দেখি এনে দেখবো যে হচ্ছে সে বড় লোক হতে পারে নাকি। তো এখন সে সাহস করে রাতে শ্মশান ঘাটে গিয়েছিল। শ্মশান ঘাটে গিয়ে ওই লাশের যে আপনার ওই পোড়ানোর পর নাভিটা থাকে, ওইটা নাকি মানে পোড়া যায় না, থেকে যায় নাকি, বা কোনো জায়গায় পড়ে থাকে, বা কিভাবে হোক ওনার সাহস করে এই জিনিসটা সংগ্রহ করেছে। সংগ্রহ করেছে, সংগ্রহ করার পরে আপনার বাসায় এনেছে, এনে বাসায় রেখে দিয়েছে। তারপরে দিন মনে করেন যে ঝড় যেরকম পড়ে, এই ঝড়ের গতিতেই ঢিল পড়তেছিল রুমে। আচ্ছা মানে এতই ঢিল পড়তেছে ঝড়ের বেগে যে মানে বলে বোঝানোর মতো না। হুম তারপরে যখন তার বাবা মারা বলছে যে সত্য করে বলো তুমি কি করছো, হুম বলছে আমি এরকম এমুক জায়গা থেকে এই জিনিসটা এনেছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন তুমি এই কাজটা করলা, এখন এটা কিভাবে তুমি সমাধান করবা, হুম কিভাবে সমাধান করবা এটা এখন তুমি বুঝো। তারপরে দেখা যাচ্ছে ঢিল টিল পড়ার পরে তারপর ওই মুহূর্তে দেখা যায় এলাকার বাড়ির ভিতরে অনেকে জানেওয়ালা ব্যক্তি ছিল যারা একটু বুঝে জিনিসগুলো। সে বলল এই জিনিসের সমাধানটা একটাই, যে জিনিসটা এনেছে, যে নাভিটা এনেছে, সেই নাভিটা নিয়ে সুন্দর করে যেখানকার জিনিস সাহস করে সেখানে রেখে আসতে হবে, তাহলে একমাত্র এখান থেকে মানে পরিত্রাণ পাওয়া যাবে আর কি। তো তারপর তারা গিয়েছিল কিন্তু 2-3 জন বন্ধু মিলে। হুম তো যাওয়ার সময় তো যার বাসা ছিল তাকেই যেতে হবে। তারপরে অবশ্য অনেক সাহস করে ওই আপনার ওই নাভিটা কোনো না কোনো ভাবে সংগ্রহ ওখান থেকে যেখানে রেখে দিয়েছিল ওই জিনিসটা নিয়ে আপনার শ্মশানের উদ্দেশ্যে আবার রওনা হয়েছে। আচ্ছা গিয়ে আচ্ছা ওখানে গিয়ে যেখানে ছিল জিনিসটা সেখানে রেখে দিয়েছে, তার অবশ্য কোনো ক্ষতি হয়নি আর। তো আমার মনে হচ্ছিল তারা চেয়েছিল যে তাদের জিনিস তাদেরকেই, যেখানকার জিনিস তাদের ওইখানে থাকলে তারা সেখানেই তাকে আর ক্ষতি করবে না। মানে তাদের শরীরে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি কেউ নিয়ে আসে, তারা কখনোই এটা চায় না তাদের কোনো একটা অংশ নিয়ে যাক, হারিয়ে যাক বা অন্য হ্যাঁ, কেউ হ্যাঁ, কিছু নিয়ে যাক। সেটা তাদের সঙ্গেই থাকতে হবে, যেখানে পুরাছে সেখানে। পরে সেখানে রেখে আসার পর তার অবশ্য আর আর কিছু হয় না। কোনো কিছু হয়নি, বা তার পরে যে কোনো ক্ষতি হবে এটাও আর পরে হয়নি। আছে মনে হয় হ্যাঁ আমার, হ্যাঁ একটা ঘটনা ছিল কিন্তু আমার এখন মনে পড়ছে না আর কি। তো ওইটা একটু ভাবতে হবে। জি, তো জি, জি। আমার ওর শ্বশুর বাড়িতে যাওয়ার একটা ঘটনা ছিল। ও হ্যাঁ হ্যাঁ, গুড। আসলে থ্যাংক ইউ বানিয়াপুকে এই ঘটনাটা মনে করে দেওয়ার জন্য। আসলে ভৌতিক কিছু দেখিনি, কিন্তু ভৌতিকের মতো একটা ঘটনা ঘটেছে। জি তো
আমরা যেদিন তার ওখানে যাই, যাওয়া থেকে যাত্রাটা আমাদের একটা বাধাগ্রস্ত হয় কি, শুক্রবারের দিন ছিল, সেই দিন সব মোটরসাইকেল গ্যারেজ, গাইবান্ধার নিয়ম সমিতির একটা, যারা মোটরসাইকেল গ্যারেজ, যারা মোটরসাইকেল বাইক ঠিক করে, তাদের সমিতি আছে যে শুক্রবার করে কেউ বাইক ঠিক করবে না। তো আমরা রওনা হলাম শুক্রবারে সকাল 10টার দিকে, যাতে সাদুল্লাপুরের কাছে যেতে। আমরা যাব হচ্ছে আপনার মিঠাপুকুর হয়ে আপনার ওই ফুলবাড়ি কি ওই যে সাইডটার নাম জানো, দিনাজপুরের একটা সাইড আর কি ওইটা। তো স্বপ্নপুরীটার একটু আগে আগে আর কি, ওখান থেকে স্বপ্নপুরী 10 টাকার মতো ভাড়া নেয় আর কি, রিক্সা ভাড়া। তো একদম গ্রামে আর কি, ঘোর গ্রাম। তো যাওয়ার সময় বাইকটা একবার নষ্ট হলো, আচ্ছা গেল, অনেক কষ্ট করে ঠিক করলাম, সাইকেল মেকারের থেকে বাইক ঠিক করে নিতে হলো, আচ্ছা গেল। আবার আমরা ওই এলাকার গ্রামের যে একটা মেইন রোডের সঙ্গে বাজারটা থাকে, সেখানে গিয়ে বাইকটা একটু ভালো করে ঠিকঠাক করে আমরা চলে গেলাম ওর শ্বশুর বাড়িতে। ওকে, আচ্ছা। তো শ্বশুর বাড়িতে এসে অনেকগুলো আম দিছে ওকে, সঙ্গে কাঁচা মাছ দিছে আর কি। আমি সন্দেহ করেছি কাঁচা মাছটা বা কাঁচা মাংস ছিল, কাঁচা একদম মাছ ছিল আর কি, রান্না করা মাছ ছিল না। ওই কাঁচা মাছটার কারণে পরে আমি সন্দেহ করেছি কোনো একটা ঝামেলা হচ্ছে। আমরা যখন ওই আপনার মেইন রোডে উঠলাম, মানে ওই গ্রামের রাস্তাটা আমরা ঠিকঠাক এসেছি, ওই গ্রামের ভিতরে আমাদের কোনো ঝামেলা হয়নি। আমরা যখন মেইন রোডে উঠলাম, ওঠার পরে ওই বাইকটা মেইন রোডে ওঠার সঙ্গে সঙ্গে একবার ডিস্টার্ব হলো, মানে আমাদের ওই বাজারের চত্বরটা আমাদেরকে ত্যাগ করা আমাদের সম্ভব হচ্ছে না। আমরা এত চেষ্টা করেছি, তখন বাজে সন্ধ্যে 7টা। গ্রামের ওই বাজারগুলো, মোড়ের যে বাজারগুলো খুব জাঁকজমক থাকে কিন্তু ওই সন্ধ্যা থেকে রাত 9টা 10টা পর্যন্ত। তাই আমরা দেখি বাজারটা খুব, বাইক নষ্ট হয়েছে, আমার খুব ভালো লাগতেছে, দেখ বাজারটা একটু উপভোগ করতেছি, ভালো লাগতেছে, হেঁটে হেঁটে যাওয়া যাবে। হ্যাঁ, না একটু ওই জিনিসগুলো দেখতেছি খুব ভালো লাগতো, বাইক ঠিক করতে এদিকে চা পেঁয়াজু এগুলো খাচ্ছি, ভালো লাগতেছে আর কি। তো ঠিক করলো বাইকটা, আচ্ছা বাইকটা ঠিক করলো, ওই বাইকের যে মেকার বাইকটা ঠিক করে দিল, দেওয়ার পরে স্টার্ট দিল, আমিও বসলাম, বিসমিল্লাহ করে বসলাম। 3-4 হাত দূরে যেতে আবার দেখি হর্নটা বাজতেছে না। আচ্ছা আবার ব্যাক করলাম, কি হলো, হর্ন বাজতেছে না। আবার সে 30-40 মিনিট ধরে আবার ঠিক করলো, তখন কিন্তু 30-40 মিনিট সময় ধরে ঠিক করলো। আচ্ছা, আবার না হলো 30-40 মিনিট ধরে আবার ঠিক করলো, করার পরে ওই যখন সার্ভিসিং যখন করা হয়, তখন আপনার বাইকটা যখন হর্ন দেয়, তখন হর্ন ঠিকই বাজতেছে। আচ্ছা, ও যখন হর্নটা মানে বাইকে বসে স্টার্ট দেওয়ার কয়েক হাত দূরে গেলে আর হর্ন বাজে না, আবার ব্যাক, হর্ন তো বাজতেছে না। আর হর্ন ছাড়া তো ওই হাইওয়ে রোডে তো যাওয়া সম্ভব না, রাইট। আচ্ছা আবার সে করলো কি কি যেন দেখলো, না এই জিনিসটা চেঞ্জ করতে হবে, কি 1000 খানিক টাকা লাগবে। আচ্ছা আবার ঠিকঠাক করলো, 1000 খানিক টাকা দিয়ে ঠিকঠাক করার পরে এবার ওই যে সার্ভিসিং করলো, সেও তার আত্মীয় ছিল, তার সম্বন্ধী হতো। আচ্ছা, বলে দেখি এবার আমি একটু চালাই দেখি। সে করলো কি, স্টার্ট দিল একদম তার বেলায়, একদম সেই ধুমসে বাইক চক্কর দিয়ে আসলো, কোনো ডিস্টার্ব নেই। আচ্ছা কোনো ডিস্টার্ব নেই, কয় দাদা এখন চালান, কোনো সমস্যা নেই। আচ্ছা উঠলাম, স্টার্ট দিল, স্টার্ট দেওয়ার সঙ্গে কয়েক হাত দূরে যেতে দেখি আবার স্টার্ট বন্ধ, এবার স্টার্ট বন্ধ। আচ্ছা আবার বাইক ঠেলে ঠেলে আনলাম, এদিকে বাজার কিন্তু বন্ধ হচ্ছে, এদিকে রাত 9:30 বাজে পার, বাজারের দোকানও বন্ধ হচ্ছে, জাঁকজমক বাজার ছিল, এই বাজার বন্ধ হতে হলো। আবার বাইক ঠিক করলো, আবার কয়েক হাত দূরে গেলাম, আবার বাইক স্টার্ট বন্ধ, আবার হচ্ছে বাইক ঠিক করলো, এদিকে আরো 1 ঘন্টা লাগলো সময়, এদিকে রাত 11টা বাজে। ওইখানে বাইক ঠিক করতে করতে 11টা বাজে। তারপরে আচ্ছা এবার ফাইনালি একবার ঠিক হলো, স্টার্ট দিল। এতক্ষণ ডিস্টার্ব ছিল শুধু কি হর্নের বা একটু ভিতরে 2-1টা যন্ত্রের। আমাদের ওই বাইকের চেনের কিন্তু কখনো ডিস্টার্ব হয়নি, পুরো রাস্তা কিন্তু চেন নিয়ে যে আমরা টেনশন করবো এটা কোনো আমাদের কোনো কারণও ছিল না। আমরা যখন মনে করেন যে স্টার্ট দিয়ে এবার 1 কিলোমিটার মতো দূরে গেলাম, যেখানে একটা জায়গা ছিল ওখানে দিনাজপুরে কয়লা তুলতো। আচ্ছা ওই কয়লাটা তুলতো যেখানে, ওইখানে আস্তে আস্তে দিকে বাইক একদম খ্যার খ্যার করে শব্দ হতে হতে বাইকটা থামলো। কি হলো এটা, টস দিয়ে দেখে চেনটা পরে এমন ভাবে চেনটা মনে ওখানে মানে আটকে গেল যে হচ্ছে বাইক তো আর নড়তেছে না। আচ্ছা বাইক আর নড়ানোই সম্ভব হচ্ছে না। আচ্ছা নিরিবিলি রাস্তা, সেখানে কিন্তু কেউ নেই, আশেপাশে কেউ নেই, রাত বাজে 12টা, আর ওই রাস্তায় অল টাইম ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, মার্ডার হচ্ছে, এরকম চলে। সেই টাইমে তো আমি নিজেতেও প্রচন্ড ভয় পেলাম। আচ্ছা ওর পুরা বাজার তো বন্ধ, ওইদিকে এদিকে রাত 12টার কাছাকাছি চলে আসছে। তারপরে ওর সম্বন্ধীকে যখন ফোন দিল, আবার বাইক নিয়ে আসলো, 20-25 মিনিটের মধ্যে আসলো। আসার পরে সব দোকান তো বন্ধ, যন্ত্রপাতি আনলো, সবকিছু আনলো, চেনটা ঠিক করলো। আমি বললাম
আচ্ছা, চেনের সঙ্গে তো কোনো সমস্যা ছিল না আমাদের, চেনটা কেন গেল? পরে আমি ওকে বললাম, শোন তোকে একটা কথা বলি, তুই কাঁচা মাছ বা এই সব কিছু নিয়েছিস? ও বললো হ্যাঁ এগুলো তো আছে সঙ্গে। আমি বললাম যে শোন, গ্রামগঞ্জে তো কাঁচা জিনিসটাই রাত্রেবেলা নিয়ে যাওয়াটা ঠিক না, অত এটা কুসংস্কার ভাবলেও কিন্তু কিছু মাছ খেকেও জিন থাকে, হুম দুষ্ট জিন থাকে, এরা কিন্তু এটার পিছ নেয়, এরা এটাকে খাওয়ার জন্য একমাত্র তোকে যতটা বার পথ আটকে রাখার চেষ্টা করবে। যে আমাদের, তোর ভাগ্য ভালো তোর শহরের ভিতরে ডিস্টার্বটা হয়েছে, বা এখানে এসে আমাদের নিরিবিলি জায়গায় এখন ডিস্টার্বটা হলো। হ্যাঁ এখন যেটা হবে, বাইকটা যদি একবার ঠিক হয়, বসা থেকে আমি নিজে থেকে মাথায় ঢুকালাম যে এই বসা থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটাতে আমি পড়বো, আমি 1 সেকেন্ডের জন্য থামবো না, আমি নিজের মন থেকে নিয়ত করলাম। কারণ আচ্ছা, শয়তান যতই কাছে থেকে অন্তত কিছু দূরে থাকবে, এই কাছে আর আসতে পারবে না। রাইট। আমি যখন এই দোয়াটা পড়া ধরলাম, হুম আমি গাইবান্ধা আসা পর্যন্ত এই দোয়াটা পড়ছি। 1 সেকেন্ড থামছে কি না থামছে আমি জানি না, হয়তো 2-3 সেকেন্ড যদি থামছে, পরের সেকেন্ডে আমি ধরছি, মানে আমি দোয়া পড়া থামাইনি। আমি যতক্ষণ দোয়া পড়া ধরছি, ইনশাআল্লাহ দোয়ার উপরে আমি পুরো বাড়িতে আসি নামছি। আচ্ছা আচ্ছা আমার আর একবারও ডিস্টার্ব হয়নি বাইকটা। মানে আমি যখন বুঝলাম যে দোয়া না পড়লে, আমার মন থেকে একটা বিশ্বাস আসছিল যে আমি এখন যদি দোয়া না পড়ি, আমার বিশ্বাস বাইক নিয়ে আজকে আমরা যেতেই পারবো না। যেতে পারবো না। তারপরে আমার মন থেকে বলছে যে দোয়া পড়ো, ইনশাআল্লাহ ঠিক হবে। আমার মনটা বলছে ওই টাইমে। আমি মন থেকে যখন দোয়া পড়া ধরলাম, এই দোয়া পড়ার উপরে আমি পুরাই একদম একটানে গাইবান্ধা উপরে আসছি। আমরা বাইক কিন্তু আমাদের 100 সিসি ছিল, সেটা না 80 বাইক ছিল। বাড়ি পর্যন্ত আসলাম, আসার পরে ও বলতেছে আমার মাছগুলো একটু তোর ঘরে রাখ, আজকে আমার বাসায় নিয়ে যা। আমি না, এই মাছ তো আমার ঘরে আর তোলা সম্ভব না, কারণ এই মাছে যে আমার বিশ্বাস যে এই মাছটার কারণে কিছু একটা হয়েছে, বড় মাছ ছিল। এই মাছটা তুই যেখানে খুশি রাখ, কিন্তু আমার ঘরে আজকে এটা রাখা সম্ভব না। পরে আমি অবশ্য ঘরে রাখিনি, আমি হচ্ছে তোর আমের বস্তাটা দিয়ে আমি রাখতেছি, কিন্তু মাছটা আমি রাখতে পারবো না। আচ্ছা আচ্ছা পরে অবশ্য আমি রাখিনি, যাক অনেক কষ্ট করে আমরা ওই যাত্রায় বেঁচে আসছি আর কি। তো এক কথায় ওই দিন ভূতের ভয়েও যদি না পড়তাম, ওই জায়গাটা হচ্ছে একটা শালবন আছে, আচ্ছা ওখানে মানে কেউ যদি ভয় নাও পায়, তার সাথে ভয়ের কিছু ঘটবেই। আর 1 ঘন্টা ওখানে যদি আমরা একাই থাকতাম, হয় ছিনতাইকারী হাতে পড়তাম, নাহলে সত্যি সত্যি আমরা ভৌতিক কিছুর মধ্যে পড়তাম। জি। মানে অনেক আর কি, আমার লাইফে ওই দিনটা আমি খুব ভয় পেয়েছি আর কি। আচ্ছা 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 না সত্যি মানে এইরকম একটা অভিজ্ঞতা কারো জীবনেই না হোক, আমি এটাই কাম্য। কারণ যেমন একটা ঘটনা আমরা শুনলাম যে ভাগ্যিস আপনার মনে পড়েছিল যে কোন একটা সূরা আপনি তিলাওয়াত করছিলেন মনে মনে, যে কারণে ওখান থেকে বেঁচে ফিরেছেন। এটা তো আপনি সম্পূর্ণ বিশ্বাস করেন জি, জি। স্পষ্টত যে আসলে শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস কখনো হারানো যাবে না, যতই আসলেই। বিপদ আসুক না কেন আল্লাহকে ডাকতেই হবে। অবশ্যই। যাক, শুনে ভালো লাগলো আপনার সঙ্গে সেদিন আর কোনো খারাপ ঘটনা ঘটেনি। তবে এই যে যদি কখনো মনে হতো যে, যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে এই মাছটার কারণে এই ঘটনাটা ঘটছে আপনার সঙ্গে, আপনার কি মনের মধ্যে এমন কোনো প্রশ্ন উঠেছিল যে আমি মাছটা এখানে ফেলে রেখে চলে যাই? আর একবার বাইক নষ্ট হলে ওর সাথে আমার মানে এটা নিয়ে একটু মনোমালিন্য হইতো, হ্যাঁ, যে হ্যাঁ। আমি বলতাম যে তুই হয় মাছটা ফেলে দিবি, তা নাহলে জি। যে এসেছে ওর সম্বন্ধী ওর হাতে দিয়ে, মানে ও সেই খুব ভালো উপকার করছে ছেলেটা। মানে ওর বাসা ওখান থেকে না হলেও 7-8 কিলোমিটার দূরে, আচ্ছা। সেখান থেকে বাইক না হলেও মানে কার গাড়ি যেরকম দ্রুত আসে ওইরকম মানে প্লেনের গতিতে বাইকটা নিয়ে ছুটে আসছে, জানে যে আচ্ছা। রাস্তাটা খারাপ, যেভাবে যেতে হবে। সে শীতকাল ঘুম থেকে উঠে অনেক দ্রুত চলে আসছে, আসার পর সে অবশ্য অনেক উপকার করেছে, তাকে আর কি মন থেকে ধন্যবাদ দিতে চাই। সে না থাকলে অবশ্য ওই দিন আমরা অনেক বড় মানে বিপদেই পড়তেন। জি। তবে এই যে এরকম একটা কথা আছে যে যেসব জিন বা ভূত অনেকে বলে যে মাছের পেছনে লোভ নাই, এগুলোকে মেছো ভূত বলে। মেছো ভূত, হ্যাঁ। আমি শুনেছি একটা জায়গায় যে সেই মেছো ভূতকে নাকি যদি আপনি নিজে হাতে মাছ তুলে দেন, তাহলে নাকি সেই তার কাছে নিজের জীবন তুলে দেওয়া হয়, এরকম একটা মানে প্রাণনাশের একটা শঙ্কা থাকে। যাই হোক, কোনো একদিন বিস্তারিত বিশদ আলোচনা হবে এই যে এই মেছো ভূত সম্পর্কে। আমি এর আগে শুনেছিলাম একটা জায়গায় এরকম। আর একটা ছোট্ট কথা বলি, ঘটনা মানে এটা আমার নিজের বোনের আমাদের বাসা। সময় খুবই কম, এই ছোট্ট, জি, জি, 1 অবশ্যই। মিনিটে শেষ হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। আমার নিজের বোনের বাসাটা যখন 2য় তলা কমপ্লিট হয়েছে, তখন নিচ তলায় লোক থাকতো, 2য় তলায় কেউ থাকতো না, বা রুম কমপ্লিট এখনো কেউ থাকে না। দেখা যাচ্ছে যে নিচের থেকে যারা নিচে ভাড়াটিয়া যারা ছিল, তারা দেখে উপরে একদম বাথরুম ছেড়ে কে যেন গোসল করতেছে, এটা করতেছে, উপরে কিন্তু কেউ থাকে না, তালা দেয়া, গোসল করতেছে, এটা সেটা মানে একদম মনে একটা বাসায় যেমন রানিং লোক থাকলে যেমন সাবান টাবান দিচ্ছে, একদম গায়ে পানি ঢালতেছে, ঝর্ণা থাকতেছে, বাথরুমে যাচ্ছে, রান্নাঘরে রান্না করতেছে, এইরকম মানে দেখা যায় রান্নাঘরে পাতিলের শব্দ হচ্ছে। রান্নাঘর তো কোনো পাতিল নেই,
হ্যাঁ হ্যাঁ কিন্তু ওখানে ফাঁকা, কেউ থাকে না, এখন উঠে নেই। রান্নাঘর রান্না চলছে, বাথরুম চলছে, তখন উপরে যখন ভাবছে চোর ঢুকলো নাকি রুমে, হ্যাঁ। নিচ থেকে উপরে গিয়ে দরজা নকায়, ভিতরে গিয়ে কোনো সাউন্ড নেই। পরে দরজা খুলে দেখে কোনো কিচ্ছু নেই। জি আবার সয় ছাদের উপরে বাঁশ, মনে হচ্ছে বাঁশগুলো ছিল, মনে হচ্ছে বাঁশ বোধহয় কে যেন একদম তুলে তুলে নিয়ে যাচ্ছে বাঁশগুলো। তো ভাবছে চোর নাকি, টর্চ লাইট নিয়ে উঠে দেখে বাঁশগুলো বাসের জায়গায় ঠিক আছে। তো এইরকম প্রতিনিয়ত এই ঘটনা ঘটতো। ঘটনা তো এখন ঘটতেই। অবশ্য পরিপূর্ণভাবে বাসায় লোক থাকে, তো এখন আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না আর কি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আলিফ ভাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন। আমি ভূতবেলার পক্ষ থেকে, রেডিও সারাবেলার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি সময় দিয়েছেন আমাদেরকে, আর আবারও কোনো এক সময় আপনার কাছে আসব, আপনাকে ভূতবেলায় আনার চেষ্টা করব যদি সুযোগ হয়। তো শেষ মুহূর্তে শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? শ্রোতাদের উদ্দেশ্যে আমার বলা একটাই, যে কখনো ভয় পাওয়ার চেষ্টা করিয়েন না, হুম হুম কারণ এই ভয়টা অনেক জীবনের অনেক বড় একটা ক্ষতি ডেকে আনতে পারে। জি। তো আশা করেন যে এই ভৌতিক ঘটনা শুনেন, এইটার কোনো সমস্যা নেই, হুম হুম, কিন্তু ভয় যেন কখনো না পান, এই শখটা কখনো করিয়েন না। জি আর আবারও ধন্যবাদ জানাতে চাই রেডিও সারাবেলাকে এবং ভূতবেলা আজকের এই প্রোগ্রামকে, যে আমাকে একটু বলার সুযোগ করে দেওয়ার জন্য আর কি। আর রাতুল ভাইকে স্পেশালি থ্যাঙ্কস, যে ওনার মতো একজনকে পেয়েছি আমার পাশে, যার সঙ্গে কথা বলে অনেক ভালো লেগেছে। তা আশা করি আবারও যদি কখনো আমাকে সুযোগ করে দেয়, ইনশাল্লাহ আবারও আসবো। ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম এতক্ষণ এই পুরো আয়োজন জুড়ে আলিফ ভাইয়ের কাছ থেকে কথাবার্তা। শেষ মুহূর্তে কয়েকজন আমাদেরকে মন্তব্য করেছেন যে ঘটনা ভালো ছিল, এবং আরেকটি কোয়েশ্চেন আমাদেরকে করেছেন মোদাসের জামান মিলু, ভূতের প্রধান খাবার কি? আসলে ভূত বলে কিছু বিষয় পৃথিবীতে আছে কিনা জানি না, তবে সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদেরকে দুটি জাতির সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন। তবে আমি বলতে পারি জিনদের খাবার, আমি কোনো একজন ইসলামিক স্কলারের থেকে শুনেছিলাম যে মানুষের যে উচ্ছিষ্ট মাছ মাংসের কাঁটা বা হচ্ছে হাড়, সেসব বিষয়গুলোকে নাকি তাদের প্রধান খাবার হয়ে থাকে। আমার এই ছোট জ্ঞানে যতটুকু জানতে পেরেছি আর কি। তো এই ছিল আজকের ভূতবেলার আয়োজন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদেরকে শুনছিলেন এবং দেখছিলেন। আবারও আপনাদের ভালোবাসায় আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9:05 ভূতবেলা নিয়ে ফিরতে চাই। এতক্ষণ আপনাদের পুরো আয়োজন জুড়ে আমি রাতুল ছিলাম সাথে, আমার সাথে ছিল আজকের অতিথি এবং রেডিও সারাবেলা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।